দরজা খুলেই অবাক হয়ে গেল নাফিস। বাইরে তারা হাসি মুখে দাঁড়িয়ে আছে, পাশে আব্রাহাম সাহেব দাঁড়ানো। স্যার, আপনি? হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়ি চলে আসলাম। দাঁড়িয়ে আছেন কেন স্যার? ভেতরে আসুন। নাফিজ আব্রাহাম সাহেবকে পাশ কেটে ভেতরে যাওয়ার জন্য জায়গা দিলেন। তারা যে পাশে দাঁড়িয়ে আছে সেটাই যেন পাত্তাই দিল না নাফিজ। তারার ভেতরটা যেন বড্ড জ্বলছে। নাফিজের এমন আচরণ সইতে কষ্ট হচ্ছে তার। আব্রাহাম সাহেব ভেতরে যেতেই তারা এই সুযোগে নাফিজের হাতটা টেনে ধরল। ক্যাপ্টেন! তারার ডাক শুনে নাফিজ একবার ঘুরে হাতের দিকে তাকালো, আরেকবার তারার দিকে। তারার থেকে চোখটা নামিয়ে নিল। আলতো করে নিজের হাতটা তারার থেকে ছাড়িয়ে নিয়ে মুখ ঘুরিয়ে ভেতরে চলে গেল। তারার যেন কান্না পাচ্ছে, চোখে পানি টলমল করছে। তবুও নিজেকে সামলে নিল তারা। নিজে দরজা লাগিয়ে ভেতরে গেল। সোফায় গিয়ে বসলেন আব্রাহাম সাহেব। নাফিজ ওনার পাশে বসলো। তারা গিয়ে অন্য সোফাতে বসলো। নাফিজ, তোমার বাবা মা কোথায়? স্যার, আসলে বাবা মা তো পরশু গ্রামের বাড়িতে চলে গেছে, আমি দিয়ে এসেছি। ও আচ্ছা, আজ তো শুক্রবার, বাড়িতে একা না থেকে আমাদের ওখানে তো যেতে পারতে। স্যার, তারার সামনে পরীক্ষা, অসুবিধা হবে এই জন্য। নাফিজের কথা শুনে তারা যেন আসমান থেকে পড়ল। মনে মনে বলল, মিথ্যুক লোক একটা। পরীক্ষার সময় বিয়ে করতে পেরেছে, এখন ঢং করে। খালি রাগ দেখাচ্ছে আমাকে। বোঝে না আমার কষ্ট হচ্ছে। নাফিজ উঠে দাঁড়াতে গেল। কোথায় যাচ্ছ? স্যার, বসুন। খালি মুখে যাবেন নাকি? আরে বসো তো, মেয়ের বাড়িতে এসেছি, এসব কিছুই না। আর তুমি আমাকে এখনো স্যার বলছো কেন? অভ্যাস হয়ে গেছে স্যার। সম্পর্ক এখন হয়েছে, তাতে কি? সম্মানটা আগের থেকে আরো বেড়েছে। স্যার বলাতে কি আসে যায়? তাও ঠিক আছে। আচ্ছা শোনো, তারা বলল কদিন এখানে ঘুরে তারপর ও যাবে। আর আমিও তোমার শাশুড়িকে নিয়ে ঢাকায় যাব। ও তোমার কাছেই থাক। কেন স্যার, ওকে নিয়ে যান। নাফিজের কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তারার। নাফিজ এখন তাকে তাড়াতেও চাইছে। না না, নতুন বিয়ে হয়েছে তোমাদের, তুমিও বাড়িতে একা। আর এখন জার্নি করলে পরীক্ষার আগে তারা অসুস্থ হলে সমস্যা। আর তোমার স্ত্রীও তোমার কাছেই তো থাকবে। আচ্ছা স্যার, তোমরা দুজনে থাকো, আমাদের আজ রাতেই ফ্লাইট। স্যার, আরেকটু বসবেন না? অন্য একদিন আসি, ঠিক আছে? আব্রাহাম সাহেব তারার কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে তারার কপালে চুমু দিলেন। আসি মা, নিজের খেয়াল রেখো, নাফিজেরও খেয়াল রেখো। তারা মাথা নাড়িয়ে সায় দিল আব্রাহাম সাহেবকে। নাফিজ আব্রাহাম সাহেবকে দরজার দিকে এগিয়ে দিতে গেল। আব্রাহাম সাহেব থেমে গিয়ে নাফিজের হাত দুটো ধরলেন। কি হলো স্যার? তোমাকে কিছু কথা বলবো। বলুন স্যার। জানো, তারাকে আমার কাছে আনার পর থেকে আজ অবধি কখনো নিজের থেকে দূরে রাখিনি। আজ দেখো, তোমার কাছে রেখে যাচ্ছি, কারণ তোমার কাছে আমি আমার কলিজাটা তুলে দিয়েছি। আমি জানি তো স্যার। নাফিজ, মানুষের জীবন সমান নয়, সমান্তরাল। জীবনে অনেক দুঃখ কষ্ট থেকেই থাকে, কিন্তু অতীত আঁকড়ে ধরে দুঃখকে বরণ করে নিও না। বর্তমানে যেটা পেয়েছো সেটাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। 1 বছর 2 বছর না হোক, অন্তত 2 মিনিট, তবু এই সময়টাই যথেষ্ট, অনেক বেশি। বরং প্রিয়জনের সাথে কাটানো এক একটা সেকেন্ডও মূল্যবান। আব্রাহাম সাহেবের কথা শুনে অবাক হচ্ছে নাফিজ। কেন আজ তিনি এইসব কথা বলছেন? তবে কি তিনিও সব জেনে গেছেন? মনে মনে প্রশ্ন আওড়াতে থাকেন নাফিজ। স্যার, আজ কেন এসব বলছেন? আমার মেয়েটা কম কষ্ট পায়নি জীবনে। ছোটবেলাটা ওর কেটেছে কষ্টে। আমার কাছে এসে তারপরেও কষ্টের শেষ নেই ওর। তুমিই বলো, একটা ফুটফুটে মেয়ে, নিজে চলতে পারে না, হুইল চেয়ারে আবদ্ধ থাকে। এমন তো নয় সে জন্ম থেকে এমন, তবুও মেনে নেওয়া যায়। কিন্তু তারা তো দুর্ঘটনার শিকার। ছোটবেলায় আর 5টা বাচ্চার মতো ও খেলাধুলা করে মজা করে বেড়াতে পারেনি। কোনো বন্ধু পায়নি, সবার থেকে তাচ্ছিল্য বেশি পেয়েছে। যখন বড় হলো, আত্মীয় স্বজন শুরু করলো এই মেয়েকে কোথায় খাটাবে। আমার তারা মুখে কিছুই বলতো না। আমি জানি গভীর রাতে ও মুখ লুকিয়ে কাঁদতো। নাফিজ সবসময় নিজেরটা দেখতে নেই, সেটা একতরফা। সব সমীকরণগুলোকে মেলাতে হয়। এমনও তো হতে পারে
দিক বিদিক সব দিক দিয়ে। তোমার চেয়ে তারার কষ্টের পাল্লা ভারী। অনেক কিছু বলে ফেললাম, তাই না? আমি এই হাতে তোমার হাতে ওকে তুলে দিয়েছি। তুমি একদিন চেয়েছিলে ওকে আমার কাছে। শেষবার তোমাকে ফেরাইনি আমি। আমার কলিজাকে কোনো কষ্ট দেবে না। মনে রেখো, ওর এক ফোঁটা চোখের পানিও আমার বুকের রক্তক্ষরণ করবে। আমি ওর বাবা, এই হাতে ওকে বড় করেছি। ও কখন কোন পরিস্থিতিতে ছিল আমার থেকে ভালো তুমি জানবে না। হতে পারি জন্মদাতা না, পালক পিতা, তবুও আমি পিতা। ভালো থেকো। আল্লাহ তোমাদেরকে সুখে রাখুক। আল্লাহ হাফেজ। কথা বলতে বলতে আব্রাহাম সাহেবের চোখে পানি চলে এসেছে। তিনি টেরও পাননি। চোখটা মুছে নিয়ে নাফিজের কাঁধে হাত রেখে চলে গেলেন। নাফিজ অবাক হয়ে তাকিয়ে আছে আব্রাহাম সাহেবের যাওয়ার দিকে। আব্রাহাম সাহেব চলে যেতেই ফোনটা বেজে উঠল নাফিজের। ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করলো নাফিজ। স্ক্রিনের ওপরে সৈকতের নাম ভেসে উঠেছে। নাফিজ তো আবার অবাক হচ্ছে। এরা কি শুরু করেছে? ফোনটা রিসিভ করলো নাফিজ। হ্যালো জামাইবাবু, ভুলে গেছেন কি আমাকে? আরে না, আমার শালা বাবু, আরো বিয়ের ঘটক, তোমাকে কি ভোলা যায়? ওইসব বাদ, আসল কথায় আসি। কি কথা? কি কথা দিয়েছিলে আমাকে? মানে? বিয়ের আগে তুমি তো বলেছিলে আমার বোনকে কখনো কষ্ট দেবে না। তোমার সব কিছু শুনে তবেই আমি আমার বোনকে তোমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। হ্যাঁ, বলেছিলাম তো। তো তো আমার বোনের চোখে পানি কেন? তুমি জানো, এই ১ সপ্তাহ ধরে ও শুধু কেঁদেছে। সব তোমার জন্য। তুমি কিভাবে পারলে ওকে কষ্ট দিতে? ভুল বোঝাবুঝি হয়েছে। মিটিয়ে কেন নাওনি? শুধু বোনেরটাই দেখলেন, আমারটা না? দেখো নাফিজ, তোমার বয়সে ছোট হতে পারি, সম্পর্কে বড় আমি। সবই শুনেছি। আজ ও জ্বরের ঘোরে তারা কিছু নাম আওড়াতে থাকে। তার মধ্যে থেকে একটা নামই থাকে, কি জানো? নাফিজ ভাইয়া। ওর খাতার পেছনে ছোট্ট করে লেখা থাকে নাফিজ ভাইয়া। ও হয়তো বুঝতো না ভালোবাসা কি, জানতো না, কিন্তু আজও ও মনে করে ওর একটা বন্ধু ছিল, ওর বেস্ট ফ্রেন্ড। সেটা সেই নাফিজ ভাইয়া। জানো, তোমার নাম শুনে আমি প্রথমে ভেবেছিলাম তুমি যদি সেই নাফিজ হতে। বুঝিনি ভাবনাটা আজ সত্যি হবে। ও তোমাকে ভালোবাসে, ক্যাপ্টেন নাফিসকে। কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড কিন্তু সেই নাফিস ভাইয়াই ছিল, আজও আছে। সব জানেন আপনারা? হুম। তোমার কষ্টটা কম না। তুমি তো ছোটবেলায় পরিবার পেয়েছো, ভালোবাসা পেয়েছো তাদের। একজন সুস্থ সবল মানুষ হিসাবে জীবন যাপন করতে পেরেছো। কিন্তু আমার বোনটা এইসব পারেনি। ওর জীবনে পূর্ণতা থেকে শূন্যতার আধিক্য বেশি। না বুঝে অনেক কথাই হয়তো তোমাকে বলেছে। এটা বোঝার চেষ্টা করবে কি বলেছে। অভিমান দূরত্ব আনে নাফিজ, ভালোবাসা না। ভালো থেকো। সৈকত ফোনটা কেটে দিল। নাফিজ এবার কথাগুলো ভাবতে ভাবতে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নাফিজের মন যে মানছে না। সে কষ্ট পেয়েছে, খুব কষ্ট। সোফার দিকে তাকালো নাফিজ। তারাকে দেখতে পেল না। গেল কোথায়? ঘরে নেই তো। নাফিজ ঘরের দিকে গেল। ঘরে গিয়েও তারাকে পেল না নাফিজ। হঠাৎই পানির শব্দ ভেসে আসলো নাফিজের কানে। ওয়াশরুমের দরজা লাগানো। তারা হয়তো ফ্রেশ হচ্ছে। নাফিজ আর দাঁড়ালো না। বসার ঘরে গিয়ে সোফায় গা এলিয়ে দিল। তারার আশাটা মেনে নিতে পারছে না নাফিজ। যদিও এই কয়দিন নিজেও ভালো নেই, সে ছটফট করেছে। ছটফটানি আরো বেড়ে গেছে তার, যখন তারা বাগানের দুই রানী যে একই ব্যক্তি এটা জেনেছে সে। সামনের টেবিলের দিকে তাকিয়ে অবাক হলো নাফিজ। অনেকগুলো নয়নতারা ফুল, কিন্তু এগুলো এখানে কে আনলো? নাফিজ তো আনেনি। নাফিজ উত্তর খুঁজে পাচ্ছে না। ক্যাপ্টেন। তারার গলা পেয়ে মাথা উঁচু করে তাকালো নাফিজ। সাদা রঙের কুর্তি, প্লাজো, সাদা ওড়না পরে ক্রাস হাতে দাঁড়িয়ে আছে তারা। চুল থেকে এখনো পানি ঝরছে। তারা যে গোসল করে এসেছে সেটা বুঝতে পেরেছে নাফিজ। তারাকে পা থেকে মাথা অবধি দেখে নিল নাফিজ। সাদা রঙে আরো বেশি সুন্দর লাগছে তারাকে। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো নাফিজ। ঘরে যেতে নিলেই তারা পথ আটকে দাঁড়ালো। ক্যাপ্টেন, কথা বলুন আমার সাথে। এমন কেন করছেন? হাত ছাড়ো। ছাড়বো না। ক্যাপ্টেন শুনুন আমার কথা।
কি শুনবো? কেন এসেছো এখানে? তোমাকে বলেছি না তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই? তুমি শোনোনি আমার কথা? বাবা ভাইকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করাচ্ছ। আমার খুব কষ্ট হচ্ছে ক্যাপ্টেন। আপনি এসব বলবেন না। এখানে তোমার বাবা রেখে গেছে ভালো কথা, যে কয়দিন ইচ্ছে থাকো, আমার সামনে আসবে না। তোমার মুখও দেখতে চাই না আমি তারা। নাফিস তারার হাতটা ঝাড়া মেরে ফেলে দিল, উল্টো দিকে ঘুরে ঘরের দিকে পা বাড়ালো। আমি না হয় নাই বা গেলাম, তুমি থাকতে পারবে তো নাফিস ভাইয়া? ফোনের ওয়ালপেপারে কিন্তু একদম তাকাবে না। আমার ছবি ডিলিট করে দিও। আমি থাকতে আপনি থাকতে পারবেন তো ক্যাপ্টেন? নাকি সৈকত ভাইয়াকে ফোন করে আবার খোঁজ নেবেন? বিনোদিয়া পার্কে ঝাউ গাছের পাশে দাঁড়িয়ে থাকা আমার ছবিটা আবার দেখবেন? তুমি কি থাকতে পারবে ক্যাপ্টেন নাফিস ভাইয়া? তারার প্রশ্ন শুনে থমকে গেল নাফিজ। চোখের পানিও বাঁধ মানল না, বেহায়ার মতো গড়িয়ে পড়ল। বুকের বাপাসটা ঠিকই চিনচিন করে উঠল। তারা আবারও বলতে শুরু করলো, আমি না হয় ভুল করেছি, কষ্ট দিয়েছি তোমাকে, একবারও তো শুনলে না আমার কথা। সাদে কি জিজ্ঞাসা করেছি? আজ যদি আমি মিষ্টি না হতাম, সত্যি সত্যি কখনো মিষ্টি চলে আসতো, আমি মরে গেলেও কখনো তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারতাম না। বেঁচে থাকার কথা বাদই দিলাম। আমার তো এটাই মনে হয় তুমি মিষ্টিকে বেশি ভালোবাসো। আবার বলো আমাকেও ভালোবাসো। কি ভুল বলেছি আমি? নাফিজ উল্টো দিকে ফিরেই বলল, চোখের আড়াল হলেই সবাই মনের আড়াল হয়ে যায় না, কোনো এক কোণে ঠিকই থেকে যায়। ভালোবাসা যদি সত্যি হয়, অনেক সময় দ্বিতীয়বার আসলেও প্রথমটাকে ভোলা যায় না। প্রথমজন মনের এক কোণে ঠিকই থেকে যায়। রাতের গভীরতাও কখনো মনে করিয়ে দেয় তার কথা। দুজনকে একসাথে ভালোবাসা যায় না, কিন্তু সময়ের ব্যবধান অনেক সময় বাধ্য করে। কিন্তু এ কিভাবে ভালোবাসা যায় না? মিষ্টিকে তারার থেকে বেশি ভালোবাসি আমি, না হলে তো এত অপেক্ষা করতাম না। কিন্তু পরবর্তীতে কি হতো জানো? তারার সাথে থাকতে থাকতে ওই ভালোবাসাটা একটু একটু করে কমে যেত। বর্তমানের পাল্লা ভারী হতো একটু, কিন্তু অতীত তবু মুছতো না। সময়ই ভারী করে, সবাই গড়তে কষ্ট করে, ভাঙতে সময় নেয় না। ভাঙা জিনিস গড়তে ভাঙার পূর্বে গড়ার থেকেও বেশি কষ্ট করতে হয়। প্রকৃতিই বাধ্য করে প্রাপ্যটা দিতে। ভাঙা জিনিস সবাই গড়তে পারে না। তারা তারা সেই ভাঙা জিনিসটাকে গড়েছিল আমার জন্য। আর মিষ্টিকে তো সে গড়ে ভেঙে দিয়েছিল। আমার কাছে মিষ্টি তারা দুজনেই ভালোবাসার ব্যাখ্যা এটাই। কার কাছে কি আমি জানি না, আমি কাউকেই ঠকাইনি, শুধু ভালোবেসেছি। নাফিস ঘরে চলে গেলে কথাগুলো বলে। তারা এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে ফুলগুলো এক হাতায় নিল, নিজেও ঘরের দিকে এগিয়ে গেল। বিছানায় বসে আছে নাফিস, খাটের বাইরে পা ঝুলিয়ে মাথা নিচু করে রেখেছে সে। তারা ধীর পায়ে নাফিজের মাথার ওপর দিয়ে সব ফুল ছড়িয়ে দিল। হঠাৎ করে ফুল দেখে অবাক হয়ে গেল নাফিজ, মাথা তুলল। আমাকে ক্ষমা করে দাও নাফিজ ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু হারানোর ভয় করেছি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি আমি, দ্বিতীয়বার হারাতে চাই না তোমাকে। ছাড়তেই যদি চাও নিজ হাতে মেরে ফেলো, কষ্ট হবে না। তারার শেষ কথা শুনে দম করে দাঁড়িয়ে পড়ল নাফিজ, এক টানে তারাকে বুকে জড়িয়ে নিল, চোখের পানি ছেড়ে দিল। তারার মুখে চোখে চুমু খেয়ে আবারও বুকে জড়িয়ে নিল। ও রে, তোকে কিভাবে ছাড়বো রে, বলবি আমাকে? এতগুলো বছরেও ছাড়তে পারিনি, চোখের আড়ালে ছিলি তবুও। আজ দেখ, তোর চাওয়াটা জোর এত বেশি ছিল, পেয়েই গেলাম তোকে। তোকে আর ছাড়তে পারবো না, হারাতে পারবো না। এই জীবনে তোকে ছাড়বো না আমি। তুই আমার নয়নতারা। রাতের বেলা তারাকে জড়িয়ে ধরে শুয়ে আছে নাফিস, না নিজে নড়ছে না তো তারাকে নড়তে দিচ্ছে। অনেক বছর পর আজ মন ভরে শ্বাস নিচ্ছে নাফিস। ছাড়ো না, চুপ করে শুয়ে থাক। চুপ করে শুয়ে থাক, এভাবে জড়িয়ে ধরলে তো আমি ভর্তা হয়ে যাব। হোসগে, আমার কি, তোকে তখন ভর্তা দিয়ে মেখে খেয়ে ফেলবো। তুমি তো খুব খারাপ। শোন মিষ্টি, কি তারা পাখি,
আরে কি শুরু করেছো? তোকে কি নামে ডাকবো রে? যা ইচ্ছা ডাকো। তারা বলা অভ্যাস হয়ে গেছে। হুম। মিষ্টি ডাকটা বেশি ভালো লাগে। আজব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমার পরীক্ষা কবে শেষ হবে গো? শুরুই তো হতে পারলো না। কেন? অনেক কাজ আছে তারা। কিছু মানুষকে জবাব দিতে চায়। কাকে? মিষ্টির সেই অপদার্থ বাবা মাকে। না নাফিস ভাইয়া, আমি ওদের দেখতে চাই না। কোনো কথা না। সন্তানহীন কেমন আছে দেখবো না ওদের? অবশ্যই। তোর পরীক্ষা শেষ হতে দে। কিন্তু? কোনো কিন্তু না। আর এই আমাকে ভাইয়া বলছিস কেন? আমি তোর বর। ক্যাপ্টেন। বউ শোনা চাঁদের কণা। এত কথা কোথা থেকে পাও শুনি? একটা জায়গায় যাবে তারা। কোথায়? আমি নিয়ে যাব সেখানে। আরে কোথায়? এই জায়গার নাম নেই, তবে বর্ণনা আছে। মানে? এক মুঠো সুখ, ছোট্ট চাওয়ার ফল। যখন পুরো পৃথিবী মনে হবে থমকে গেছে, শীতল হাওয়া এসে ছুঁয়েছে, বৃষ্টির ফোঁটার ছিটে ফোঁটা গায়ে লাগতে শুরু করেছে। অবশেষে বৃষ্টি, অঝোরে বৃষ্টি, সে এক অদ্ভুত ভূকম্পন। মাঝখানে তুমি আমি। পরীক্ষার হল থেকে বেরিয়েছে তারা। আজ বড্ড খুশি সে। এতদিনে তার এইচএসসি পরীক্ষা শেষ হলো। তার যে মূল কথা, আজ নাফিস তাকে নিতে আসবে। পরীক্ষার সময় তারার সাথে থাকতে পারেনি নাফিস। এক্সারসাইজে গিয়েছিল সে। এই নিয়ে তারার মন খারাপ হলেও কিছু করার নেই। আব্রাহাম সাহেবকেও সে এমন যেতে দেখেছে। এখন নাফিজও। একজন সৈনিক পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সবকিছু ভাবতে ভাবতে গেটের কাছে চলে এসেছে তারা। গেটের থেকে একটু দূরে নাফিজের গাড়ি দেখে মুখে হাসি ফুটল তারার। ইউনিফর্ম পরিহিত অবস্থায় নাফিজ হাতে দুটো ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। তারাকে দেখেই নিজেও একটু হাসি উপহার দিল। তারা দ্রুত গতিতে নাফিজের দিকে এগিয়ে গেল। তারাকে দেখেই নাফিজ হাত থেকে ডাব দুটো সরিয়ে গাড়ির ওপরে রাখলো। তারা দুই দিকে দুটো হাত আর নিজের প্রশস্ত বুক বাড়িয়ে দিল। তারা এসেই ফাইল গাড়ির ওপরে রেখে নাফিজের বুকে ঝাঁপিয়ে পড়ল। নাফিজও পরম আদরে জড়িয়ে নিল তারাকে। আজ কতদিন পর দুজন দুজনকে দেখছে। এতদিন ভিডিও কলে কথা হলেও নেটওয়ার্ক সমস্যার জন্য বেশিরভাগ সময় তেমন কথাও হয়নি দুজনের মধ্যে। আমার বউসোনা চাঁদের কণা, তুমি কখন এসেছো? এসেছি সকালে। ইউনিটে কিছু গোছগাছ করে তারপর এখানে এলাম। হুম। নে, ওঠ এবার। সবাই দেখছে। তাড়াতাড়ি করে মাথা তুলে নাফিসকে ছেড়ে দিল। আসলেই তার খেয়ালই ছিল না আশেপাশেও মানুষ আছে। নাফিজ একটা ডাব নিয়ে তারার দিকে এগিয়ে দিল। খেয়ে নাও। হুম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ। খারাপ রেজাল্ট হলে কিন্তু খবর আছে। কি বলেছিলাম মনে আছে তো? নাফিজের প্রশ্ন শুনে তারা মুখ গোমড়া করে জবাব দিল, আছে। তুমি বলেছিলে তোমার কথা ভেবে যদি পরীক্ষাতে খারাপ করি তুমি আবার আমাকে কলেজে ভর্তি করাবে। এই তো গুড। তুমি এমন কেন? কেন? আমি আবার কি করলাম? তুমি আমাকে একটুও ভালোবাসো না, খালি বকা দাও। তুমি আগে এমন ছিলে না, এখন খুব পচা হয়ে গেছো। তারার বাচ্চা তারা ফেস থেকে আর এমন ছেলে মানুষই কথা শুনেই হেসে দিল নাফিজ। আরে পাগলি, তুই যদি খারাপ রেজাল্ট করিস আমার কি ভালো লাগবে বল? আমি চাই না আমার জন্য তুই নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হোস। আমি চাই তুই আমার পরিচয় না, নিজের পরিচয়ে পরিচিত হোস, বুঝলি? হুম। আর কে বলেছে ভালোবাসি না? নাফিস ভুরু কুঁচকে তাকালো তারার দিকে। তারা সেদিকে পাত্তা না দিয়ে পাইপ দিয়ে চুকচুক করে ডাবের পানি খাচ্ছে। ভালোবাসি না? আজ চল, তোর খবর আছে। এমন ভালোবাসবো নিজেই পাগল হয়ে অতিষ্ঠ হয়ে যাবে। মানে? কি করবে তুমি? তুমি কি আমাকে মারবে নাকি লাঠি দিয়ে? বউ শোনা চাঁদের কণা, রাতের প্রাইভেট আলাপগুলো কি সব রাস্তায় সেরে ফেলবো নাকি? নাফিজ ভুরু নাচিয়ে কথাগুলো বলল। এদিকে তারা তো লজ্জায় শেষ। নাফিজের মুখে কিছু আটকায় না। আস্ত বেহায়া লোক নাফিজ। তারার কাছে নাফিজকে বেহায়াই মনে হচ্ছে। হুট করে কেউ দৌড়ে এসে তারাকে জড়িয়ে ধরল। তারা টাল সামলাতে না পেরে তাকিয়ে দেখে গাসু। আপা, তুমি কোথা থেকে এলে গাসু? ওই ফুলচোর দুলাভাই স্কুল থেকে আনছে আমারে আপনার কাছে। ও আচ্ছা,
এতক্ষণ কোথায় ছিলে? সাকিব ভাই আর আমি ওইখানে দাঁড়াইয়া ফুচকা খাইতেছিলাম। আহা কি ট্যাস! ইস, ফুচকা! ওর যে কি খাও তোমরা! হুর, একটু ভালো লাগে না। আপা গো আপা, আপনি মাইয়া মানুষ হইয়া ফুচকা দুই চোখে দেখতে পারে না। আই শিহরিত। সৈকত ভাই কবে এলো? এই তো একটু আগে আসছে। বেড়াতে যাবো না সব? ট্রেনে কইরা? বেড়াতে কোথায়? তারা নাফিজের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। ক্যাপ্টেন, আপনি তো কিছুই বললেন না আমাকে। ওটা সারপ্রাইজ ছিল। আজ আমরা সবাই রংপুর যাব, রাতের ট্রেন। আজ? হ্যাঁ আজ। সেই রংপুর, সেই অলিগলি যেখানে মিষ্টি আর নাফিজের স্মৃতি জড়িয়ে আছে। রাতের বেলায় ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে। পাশাপাশি সিটে বসে আছে মাহমুদা বেগম আর গাসু। ট্রেনে উঠতেই ঘুমিয়ে পড়েছে সে। মাহমুদা বেগম আলতো করে গাসুর মাথাটা নিজের কাঁধে রাখলেন। ট্রেনের ছোট্ট জানালাটা বন্ধ করে দিলেন। পাশের সিটে সৈকত আর আব্রাহাম সাহেব বসা। নাফিজ আর তারার সিট, দুটো সিট পরে। নাফিজ ইচ্ছে করেই এভাবে টিকিট নিয়েছে যাতে করে তারার সাথে সময়টা ভালো করে উপভোগ করতে পারে। ট্রেনের ছোট্ট জানালা দিয়ে ফুরফুর করে বাতাস ঢুকছে। তারা অন্ধকারেও সেটা দিয়ে প্রকৃতি দেখার বৃথা চেষ্টা করছে। হুট করে নাফিজ জানালাটা অর্ধেক বন্ধ করে দিল। তারা পাশ ফিরে তাকালো। বন্ধ করলেন কেন? ওই অন্ধকারে কি তোমার বর আছে? ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে? আজব! আপনি তো এখানে। তাহলে এদিকে একটু নজর দাও। বউ নিয়ে ট্রেনে উঠেছি, অপরিচিতের পাশে বসে জার্নি করছি না। বুঝতে পেরেছো? নাফিজ কথা শুনে নিচু স্বরে হেসে উঠল তারা। নিজের এক হাত নাফিজের হাতের ভাঁজে ঢুকিয়ে নাফিজের কাঁধে মাথা রাখল। হয়েছে? একটু? তাও একটু? আহারে, কিভাবে আজকের রাতটা কাটাতে চেয়েছিলাম। আর কি হলো? ধুর, কতদিন পর আমার বউটাকে একটু কাছে পেয়েছি। কই একটু নিজে ইয়ে করব, তার থেকে এই একটু ইয়ে নেব, তা না। তারা নাফিজের মুখ চেপে ধরল। পাশের সিটের দিকে তাকালো। দুজন বয়স্ক মহিলা বসা। দুজনে ট্রেনে উঠে সিটে গা এলিয়ে ঘুমিয়ে গেছেন। নাফিজ মুখ থেকে তারার হাতটা সরিয়ে দিল। কি হলো? তুমি আমাকে চুপ করালে কেন? বিন্দু মাত্র লজ্জা শরম একটু রাখুন। পাবলিক প্লেস এটা। নিজেরটা না হলেও আমারটা একটু রাখুন। আমি আবার কি করলাম? কি করলেন? কি সব ইয়ে টিয়ে বলা শুরু করেছেন, হ্যাঁ? আশেপাশে তো লোকজন আছে নাকি? শোনাবো? আপনি শোধরাবেন না, না? তারা আফসোস নিয়ে আবারও জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল। এর মধ্যে নাভিজ বাদাম বেছে তারার মুখের সামনে ধরল। বাদাম কোথা থেকে এলো? তুমি জানালার দিকে সেই সময় তাকিয়েছিলে। একটা লোক বিক্রি করেছিল। নাও, হা করো। তারা হা করছে। নাফিস বাদাম বেছে বেছে তারার মুখে তুলে দিচ্ছে, মাঝে মাঝে নিজের মুখে দিচ্ছে। রাত ৩টা বাজে। তারা নাফিজের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। নাফিস তারার মাথাটা টেনে আরো কাছে নিয়ে আসলো, নিজের বুকের কাছে রাখলো। তারার কপালে চুমু দিয়ে তারাকে জড়িয়ে ধরে নিজেও পাড়ি দিল ঘুমের দেশে। রিকশায় নাফিজ আর তারা বসা। বাকিরা অটোতে করে যাচ্ছে। কিছু কি মনে পড়ে? আমার কিছুই মনে পড়ছে না নাফিজ ভাইয়া। কি করে পড়বে বলো? অনেক ছোট ছিলাম আমি। জানি তো, আর মনেও পড়বে না। এই শহর আর আগের শহর নেই। উন্নত হয়েছে, গাছগাছালি সব কাটা পড়েছে। সেখানে মস্ত বড় বড় কলকারখানা তৈরি হয়েছে, অর্গানাইজেশন হয়েছে, সবই হয়েছে। শুধু আমার আর তোর মতো কিছু মানুষের স্মৃতিগুলো আটকা পড়েছে এই ইট পাথরের নিচে। সেটাই। গ্রাম তো এখন খুঁজেই পাওয়া যায় না। ওই বাড়িটা চিনতে পারছিস? নাফিস তারাকে আঙ্গুল দিয়ে একটা বাড়ির দিকে দেখালো। দূর থেকে দেখা যাচ্ছে বাড়িটা বেশ পুরাতন হয়ে গেছে, মেরামত করা হয়নি হয়তো। একতলার ওপরে ছাদ দেওয়া। বাড়িটার দিকে এগিয়ে চলেছে রিকশাটা। ওটা তোর বাড়ি? আজ দেখ, আল্লাহ শাস্তি ঠিকই দিয়েছে। যে ফজলে শেখ ঠাট বাট ছাড়া চলতো না, আজ তার কি অবস্থা। বাড়ির কথা শুনে তারার চোখে পানি চলে এলো। শুধু সেই শব্দটাই ভেসে আসছে কানে, যেই শব্দটা কতগুলো বছর আগে সে উচ্চারণ করেছিল। নতুন মা, আমাকে ছেড়ে দাও। তোকে ওখানে কাল যেতে হবে, যেতেই হবে। প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে মিষ্টি।
তুই দেখবি না সেটা? কি করে হয় বল? বিকাল হয়েছে, লতিফা তো অনেক ব্যস্ত আজ, এটা ওটা রান্না বান্না করা। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। নাফিজের বাবা, কোথায় তুমি? সবাই এসে গেছে হয়তো, শিগগিরই এসো। নাফিজের মা শাড়ির আঁচল ঠিক করে মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি করে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার সামনে গাসু, সৈকত, তারা সবাই দাঁড়িয়ে আছে। তারা, তোমাকে এখন যেতে দেব না। কেন মা? তুই চুপ কর নাফিজ, সবাই এখানে দাঁড়ান, এক্ষুনি আসছি আমি। সবাই অবাক হয়ে গেলেন লতিফার ব্যবহারে। আব্রাহাম সাহেব মাহমুদা বেগমের কপালে চিন্তার ভাঁজ। এর মধ্যে মাহমুদা বেগম ট্রে নিয়ে হাজির হলেন। ট্রেতে মিষ্টি, দুধের গ্লাস, আরেক গ্লাসে শরবত রাখা। আমার মেয়েকে মিষ্টি মুখ না করিয়ে তো আমি ঘরে ঢুকাবো না। লতিফার কথা শুনে সবাই হেসে উঠল। লতিফা, নাফিজের বাবা দুজনেই তারাকে মিষ্টি মুখ করিয়ে শরবত মুখে দিয়ে ঘরে আনলেন। তারাকে ভেতরে এনেই জড়িয়ে ধরে কেঁদে দিলেন লতিফা। আমার মিষ্টি, এজন্য তুই বলেছিলি না আমাকে তোর চেনা চেনা লাগছে? তোর জন্য কত কেঁদেছি আমি, আমার কত কষ্ট হতো। কেউ এসে আঁচল ধরে ডেকে বলতো না, কাকিমা শোনো, আমি তো এখন আসি। আর কেঁদো না কাকিমা, এখন তো আরো তুমি আমার মা। দরজা খুলে বেশ অবাক হলো তানিয়া। মাথার কাপড়টা একটু টেনে দিল, গলা বাড়িয়ে ডাক দিল ফজলে শেখকে। কোথায় গেলেন আপনি? শিগগিরই একটু এইদিকে আসুন তো। ও ঘর থেকে ফজলে শেখ চেঁচিয়ে উত্তর দিল, আসছি। কি হয়েছে কি, এত চেঁচাচ্ছ কেন? আসুন না একবার। ফজলে শেখের ডেকে তানিয়া দরজা থেকে একটু সরে দাঁড়ালো। মুখে হাসির রেখা টেনে বলল, লতিফা আপা, কেমন আছেন? এই তো, ছেলের বিয়ে দিয়েছি, বউ দেখাতে এলাম তোমাকে। আমি কালই শুনেছি, যাবো যাবো করে আর যাওয়া হয়নি। ভেবেছিলাম বিকালে যাব, আপনারা তো চলেই এসেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। লতিফা প্রথমে ঘরে ঢুকলো, তারপর নাফিজ। তারা নাফিজের দিকে তাকাচ্ছে। ঘরে ঢুকতেই ইতস্ত বোধ করছে তার। নাফিজ ইশারায় তারাকে আসতে বলল। তারা ক্রাস নিয়ে ঢুকছে। তানিয়া বেশ অদ্ভুতভাবে চেয়ে আছে তারার দিকে। অমন করে কি দেখছো তানিয়া? লতিফার প্রশ্ন শুনে পাশ ফিরে তাকালো তানিয়া। এটাই কি তবে নাফিজের বউ? হ্যাঁ, কেন? এ তো পা কেমন জানি, সব জেনে শুনেই ওকে বিয়ে দিয়েছি নাফিজের সাথে। ও, চলুন তো আপা, ভেতরে চলুন। তানিয়া দরজা লাগিয়ে সবাইকে নিয়ে বসার ঘরে বসতে দিল। এর মধ্যেই ফজলে শেখ বসার ঘরে আসলেন। সবাইকে দেখে হাসি মুখে কুশল বিনিময় করে নিজেও আরেক সোফাতে বসলেন। নাফিজ, এখন কোথায় পোস্টিং? কাকু, যশোরে আছি এখন। ও আচ্ছা আচ্ছা। ফজলে শেখের কথার মাঝে তারার দিকে ঘন ঘন তাকাচ্ছেন। তারা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে মাথা উঠিয়ে ঘরের কোণে কোণে চোখ বোলাচ্ছে। ফজলে শেখের বেশ লাগছে তার আর মায়াবী মুখটা দেখতে। তোমার নাম কি মা? ফজলে শেখের কথায় তারা কিছুটা চমকে গেল। জি। তোমার নাম কি? তারা। বাহ, বেশ ভালো নাম তো। তোমাকে দেখে বড্ড শান্তি লাগছে মা। ফজলে শেখের প্রশ্নে চমকে গেল তারা। তিনি কি তাকে চিনতে পেরেছে তবে? আমাকে? হুম, মাশাআল্লাহ, কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে তুমি। তোমাদের বাড়ি কোথায়? যশোরে। ও, বাবার নাম কি? বাবার নাম কথাটা শুনে চুপ হয়ে গেল তারা। ফজলে শেখের দিকে তাকিয়ে আছে সে। মুখটা পুরোপুরি ভুলে যায়নি সে। বাবাই বলে ডাকতো। এত সহজে কি ভোলা যায়? আফসা হলেও তো মনে আছে। ফজলে শেখের চোখে চশমা, মুখ ভর্তি দাড়ি, দাড়িতে পাক ধরেছে, চুলগুলোর কিছু কিছু অংশ সাদা দেখা যাচ্ছে। তার বড্ড ইচ্ছে করছে জিজ্ঞাসা করতে, বাবার নাম কি বলবো? তুমিই তো আমার বাবাই। দেখো, তোমার এই সুন্দর চেহারার আড়ালে এইরকম একটা নিষ্ঠুর লোক লুকিয়ে আছে। কেউ কি জানে? তারার চাহনি দেখে নিজের মধ্যে কেমন একটা বোধ হচ্ছে ফজলে শেখের। ভাসা ভাসা চোখ, ঘোলাটে চোখের মণি, তার মিষ্টিটার চোখ দুটোর মতো। ঠোঁটের কোণে আবার তিলও আছে। মিষ্টির মুখটা বড্ড মনে পড়ছে ফজলে শেখের। কিছু বলবে মা? না। অমন করে তাকিয়ে আছো যে? কিছু না। নাফিজ আর লতিফা চুপ করে আছে।
তাদের কথা বলার সময় এখনো হয়নি হয়তো। তোমার বাবার নাম বললে না যে? আব্রাহাম, সৈয়দ আব্রাহাম। ও, বাবা কি করেন? মেজর। ও, তাই বলি, নাফিস যশোরে গিয়েই বিয়ে করে আসলো এত অল্প দিনে? এর মধ্যে চায়ের ট্রে নিয়ে চলে এসেছে তানিয়া। চায়ের সাথে বিস্কিটও এনেছে। সবাইকে চা দিয়ে তারার সামনে চা ধরলো তানিয়া। নাও মা। জি। চায়ের কাপটা হাতে নিয়ে তানিয়াকে অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করছে তারা। কি সুন্দর ব্যবহার! চুপচাপ একটা ভদ্র মহিলা, অথচ এই মহিলা দাঁড়িয়ে তাকে তাড়া করেছিল। এই মহিলার জন্যই আজ তারা নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারে না। হারাতে হয়েছে তারাকে তার নিজের শৈশবটা। তানিয়া নিজে একটা কাপ নিয়ে ফজলে শেখের পাশে গিয়ে বসলো। তোমার পায়ের কি হয়েছে? জন্ম থেকেই কি এমন নাকি? তারা কি উত্তর দেবে? তারা নাফিজের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। তারার চাহনি দেখে নাফিজ বলল, অ্যাক্সিডেন্টে এমন হয়েছে কাকিমা? ও, তাও ভালো। মায়ের সন্তান মায়ের কোলে আছে। মা ডাক শোনার জন্য হলেও মায়ের কোলে সন্তান থাকাটা ভাগ্যের। সবাই তো আর। থেমে গেল তানিয়া। কথা বলতে কষ্ট হচ্ছে তার। আবেগে চোখে পানি চলে এসেছে তার। ফজলে শেখ ক্ষেপে গেলেন এটা দেখে। থামবে তুমি? নিজের দোষে সব হারিয়েছ। এখন এই ন্যাকা কান্না বন্ধ করো। দোষ তো শুধু তানিয়ার একার নয় ফজলে ভাই। আপনি কি বাবা হয়ে পেরেছিলেন ওইটুকুন বাচ্চাটাকে আগলে রাখতে? মা মরে গেছে, তাতে কি হয়েছে? আপনি কি পারতেন না মিষ্টির মা বাবা দুটোই হয়ে উঠতে? থাক না ভাবি, আর কত? পাপের শাস্তি তো পাচ্ছি আমি। থাক বললেই সবকিছুর সব সমাধান হয়ে যায় না ফজলে ভাই। আজ আপনার জন্য, তানিয়ার জন্য, আপনাদের দুজনের কাছে যেটা সামান্য ভুল ছিল, সেই সামান্য ভুলটা ওই দিন ছোট্ট মিষ্টিটার জীবন থেকে কত কিছু কেড়ে নিয়েছে জানেন আপনি? হয়তো জানে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে ওকে, কিন্তু ও কি পেরেছে একটা সুস্থ সাধারণ জীবনযাপন করতে? পেরেছে? আপনাদের সামান্য ভুলের জন্য ওইটুকুন বাচ্চাটা আজীবন ধরে ভুগে যাচ্ছে। লতিফার কথা শুনে ফজলে শেখ তানিয়া দুজনেই দুজনের দিকে তাকালো। দুজনেই বড্ড উতলা হয়ে উঠেছে। আপা, আপনি কিভাবে জানলেন মিষ্টি বেঁচে আছে? আপা, আপনি কি ওর খোঁজ পেয়েছেন? আপা বলুন না। পেয়েছি। শুধু তাই না কাকু, মিষ্টিকে সাথে করেই আজ এই বাড়িতে পা রেখেছি আমি। নইলে মিষ্টি হারিয়ে যাওয়ার পর আপনাদের বাড়িতে আজ অবধি কখনো পা রাখিনি আমি। নাফিজের কথা শুনে অবাক হয়ে গেল দুজনেই। তানিয়া, ফজলে শেখ দুজনেই একবার নাফিজের দিকে তাকাচ্ছে, একবার লতিফার দিকে। দুজনের নজর গেল এবার তারার দিকে। মায়াবী মুখটা বড্ড টান ছিল ফজলে শেখকে। তানিয়াও যে বড্ড চেনা চেনা মনে হচ্ছিল। শত হলেও ঝাঁটালাতি দিলেও কটা দিন তো মিষ্টি তার কাছেই থেকেছে। তারার ছলছল দৃষ্টি, দৃষ্টি ভরা ক্ষোভ, যন্ত্রণা সব কিছু ভেসে উঠেছে চোখ দুটোতে। কান্নায় ভেঙে পড়েছে তানিয়া আর ফজলে শেখ। তাদের দুজনের নিষ্ঠুরতা আজ যে মিষ্টিকে কোন অবস্থায় ফেলেছে। নাফিজ আর লতিফার সব কথা শুনে মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না দুজনে। ফজলে শেখ চোখ মুছে উঠে দাঁড়ালো। তারা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তার চোখে পানি নেই। সে অনেক বেশি পেয়েছে জীবনে তার না পাওনা থেকে। ফজলে শেখ তারার কাছে ছুটে গেল। আমার মিষ্টি মা। তারা দূরে সরে বসলো। খবরদার, আপনি একদম আমার কাছে আসবেন না। এমন করে বলিস না মা, তোর জন্য কত কেঁদেছি এতগুলো বছর। একবার বাবাই বলে ডাকবি না? কিসের বাবাই? কে বাবাই? আমার বাবা একজন, সে আমার বাপি, মেজর আব্রাহাম। আর একজন ছিলেন যিনি জন্মদাতা, তিনি সেই দিনই আমার কাছে মরে গেছেন, যেদিন সব কিছু হারিয়েছি আমি। দুমুঠো ভাতের জন্যেও হাত পেতেছি, তাও কার কাছে? যে কিনা আমার বাবা হয়। আমার মা দুজন, একজন যিনি মারা গেছেন আর একজন ডক্টর মাহমুদা। এরাই আমার বাবা মা, আর কেউ নেই আমার। আর এখন এই বাড়িতে আমার পরিচয়, আমি নাফিজের স্ত্রী হয়ে এখানে এসেছি। মা চলো। ক্যাপ্টেন, চলুন। আর থাকতে চাই না আমি এখানে। তানিয়া দৌড়ে গিয়ে তারাকে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দে মা,
ক্ষমা করে দে, আর শাস্তি দিস না। দেখ, জীবনে মা ডাকটাই শোনা হলো না আমার। তানিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তারা। নিজেও ক্রাস নিয়ে উঠে দাঁড়ালো। কিসের ক্ষমা? আমি কি বুঝতাম বলতে পারেন আপনি? কি দোষ করেছিলাম আমি আপনার কাছে? আমার মা ছিল না, কখনো কি দেখতাম আপনাকে সৎ মায়ের চোখে? আরে, মা সৎ নাকি আপন কি বুঝতাম আমি? মা, মাই তো ডাকতাম আপনাকে। এতটুকুও মায়া হতো না? আজ আপনার জন্য আমি নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারি না। কয়েক বছর আগে তো এখন যা আছি সেটাও পারতাম না। হুইল চেয়ারে বসে থাকতে হতো আমাকে। দৌড়ে দৌড়ে বেরিয়েছি এক সময়। আর আজ আপনার ক্ষমা চাওয়াতে কি ফিরে পাবো আমি আমার সবকিছু? তানিয়া নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পানি ফেলা ছাড়া আজ আর তার কিছুই করার নেই। ফজলে শেখ এগিয়ে গিয়ে তারার হাতটা ধরল। আমাকে ক্ষমা করে দে মা। তুই বল, এক্ষুনি এই তানিয়াকে আমি বাড়ি থেকে বের করে দেব। ফজলে শেখের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তারা। কাকে তাড়াবেন? হেনাকে? আজ এত তাড়ানোর কথা বলছেন? এতই যদি বাবার দায়িত্ব বোধ থাকতো, আজ কেন আমি এখানে? কেন ওই রকম ঘটনার শিকার হতে হয়েছিল আমাকে? আপনারা কেউ হন না আমার। আপনাদের ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। তার কাছে কি জবাব দেবেন সেটা তৈরি রাখবেন। আমার মা না হয় অকালে ছেড়ে গিয়েছিল আমাকে। আমার কি বাবা ছিল না? আপনাদের সাথে বিন্দুমাত্র কথা বলতে চাই না আমি। আজ আমার সব আছে, পরিবার, স্বামী, সংসার সব। আমি আজ খুব সুখে আছি। আপনাদের মতো লোকের নিষ্ঠুরতা আমাকে শেষ করতে পারেনি। হ্যাঁ, সব মিষ্টির জীবনটা তারার মতো হয় না। সবাই মেজর আব্রাহাম, ডক্টর মাহমুদার মতো মা পাহায় না। কোনো কোনো মিষ্টি হারিয়ে যায় পৃথিবী থেকে, নয়তো পথে পথে ভিক্ষা করে পাচার হয়ে যায়, শিকার হয় জানোয়ারদের। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, অনেক। তারা চোখ মুখ সরে দাঁড়ালো। মা, তুমি আমার মায়ের ছবিটা আমাকে এনে দিতে পারবে? আর আমার ছোটবেলার সব ছবি এখানে যা আছে, আমার কোনো স্মৃতি এই বাড়িতে থাক, আমি তা চাই না। চল। লতিফা এই বাড়ির সবকিছু মোটামুটি চেনে। কতবার আসা যাওয়া হতো তার। তারাকে নিয়ে খুঁজে খুঁজে একটা শোকেসের মধ্যে কয়েকটা ছবি পেল। রাহেলা বেগমের ছবিও ছিল সাথে। কাকিমা তোকে বড্ড ভালোবাসতো রে। তুই হারিয়ে যাওয়ার পরই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। বেশি দিন আর তার এই পৃথিবীতে থাকা হলো না। দাদিমার ছবিগুলোও নিয়ে চলো। ঘরগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের সব কিছু নিয়ে নিল। তানিয়া ফজলে শেখ অনেকবার আটকাতে এসেছে, নাফিজ বাধা দিয়েছে। সবকিছু নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে তিনজন। তারা পেছনে ঘুরে পুরো বাড়িটাকে আরেকবার দেখে নিল। একটা সময় ছিল তার সবকিছু কাটাতো এই বাড়িতে, আর আজ সে অতিথি। অতিথি হয়েই চলে যেতে চায় সে। মিষ্টিমা, যাস না আমায় ছেড়ে। কাল আমার বৌভাত, এলাকার সবাই আসবে। আপনারা বিশেষ অতিথি সেখানে, অবশ্যই যাবেন কিন্তু। আপনার সামনে দাঁড়িয়ে আমি আমার বাপিকে বাপি বলে ডাকবো, আর আপনার সামনে দাঁড়িয়ে আমি আমার মাকে মা বলে ডাকবো। আপনি আমার আপন মা নন, সৎ, তবুও দেখাবো আপনাদের জ্বলনটা কেমন হয়। আর আপনি ফজলে শেখ, জন্মদাতা আমার। আপনার সামনে আমি যখন আমার বাপিকে বাপি বলবো না, সেটাই হবে আমার পক্ষ থেকে আপনার শ্রেষ্ঠ শাস্তি। আপনি বাবা হয়েও বাবা ডাক শুনবেন না, আর আপনি মা হয়ে। ফজলে শেখও আর তানিয়াকে উদ্দেশ্য করে কথা বলে বাইরে পা রাখলো তারা। নাফিজ আর লতিফা সেই সাথেই বেরিয়ে গেল। ফজলে শেখ আর তানিয়ার আর্তনাদ ভেসে আসছে, কিন্তু তারার কানে আজ কিছুই ঢুকছে না। ছোট্ট মিষ্টিটাকে যে তারা অনেক আগেই মেরে ফেলেছে, কোমল হৃদয়টা যে আজ পাথরে পরিণত হয়েছে, আজ যে শুধুই তারা। এ মা লতিফা, নিজের ছেলেকে কেউ এই পঙ্গু মেয়েটার সাথে বিয়ে দেয়? তাই তো, রূপ থাকলে কি হবে? আমাদের নাফিজের জন্য কি মেয়ের এতই অভাব পড়েছিল? বউ সাজে তারা বসে আছে, পাশে নাফিজ বসা। বাড়ি ভর্তি লোকজন। আজ তারার বউ ভাত। বেশ বড় করেই আয়োজন করেছে নাফিজের পরিবার।
দূরে দাঁড়িয়ে তানিয়া ফজলে শেখও দেখছে তারাকে। তারা লজ্জায় আর সামনে যেতে চাচ্ছে না তারার। দুইজন প্রতিবেশী মহিলা কথা শুনে চোখের কোণে পানি চলে এলো তারার। এমনিতে সে পঙ্গু, এই নিয়ে আশেপাশে অনেকেই অনেক কথা বলছে বউ দেখে। কেউ তো বলছে তারার রূপ আর বাপের সম্পত্তি দেখে হয়তো নাফিজ বিয়ে করেছে। এবার আর সইতে পারল না নাফিজ, উঠে দাঁড়ালো। সমস্যা কি আপনাদের? আমার বউ হাঁটতে পারে না ঠিক মতো। তো আমার তো সেই নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার সংসার, আমার স্ত্রী। আমার যদি সমস্যা না হয় আপনাদের এত চিন্তা কিসের? আর কি বলছেন সম্পত্তি? আমি নিজে একজন আর্মি অফিসার, আমার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জমি জমা যাই বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতে এতটা কমতি পড়েনি যে আমার টাকার জন্য বিয়ে করতে হবে। আমি যদি আমার জীবন নিয়ে সুখে থাকি, আপনাদের কি? দাওয়াত দিয়েছি, আসবেন, খাবেন, মজা করবেন, চলে যাবেন। আপনাদের কি খোঁচা মারার জন্য এখানে ডাকা হয়েছে? আর এই যে আপনারা দুই কাকিমা যে এমন কথা বলছেন, আপনাদের দুজনের দিকটা একটু দেখুন তো। দুজনের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলল নাফিজ, আপনার মেয়ে না পালিয়ে গিয়ে বিয়ে করেছিল শুনেছিলাম, তাও নাকি বিয়ের আগে অঘটনও ঘটিয়েছিল। তা সেই বিষয়টা সবাই জানে তো? সবাইকে বলুন না, সবাই শুনুক। দ্বিতীয় জনের দিকে তাকালো নাফিজ, আপনার ছেলের বউয়ের কি গুণ আছে বলুন তো কাকিমা? আমার মায়ের কাছে তো বেশ এসে এটা ওটা বলতেন, দেখতে খারাপ, এটা পারে না, ওটা পারে না, লেখাপড়ার কথা বাদই দিলাম। নাফিজের কথা শুনে মাথা নিচু হয়ে গেছে অনেকেরই। পুরো বাড়িতে যেন স্তব্ধতা বিরাজ করছে। অন্যের ব্যাপারে নাক গলিয়ে এটা দেখানোর প্রয়োজন নেই যে আপনার নাক কতটা লম্বা। অন্যের মেয়ের সমালোচনা করা বন্ধ করুন। আপনারা অনেকে নিজে মেয়ে হয়েও কিভাবে অন্য একটা মেয়েকে অপমান করেন বলুন তো? আজ যদি আপনার সন্তানের সাথে কোনো দুর্ঘটনা ঘটে, সে যদি পঙ্গু হয়ে যায়, তখন কি নিজের সন্তানকেও এমন কথা বলবেন? নাফিজের কথা শুনে আব্রাহাম সাহেব মাহমুদা বেগমের চোখের কোণে পানি চলে এসেছে। তারা যে ভুল মানুষকে বাসেনি, তারার জন্য এটা যেন আজ প্রমাণিত। সবার সামনেই হুট করে নাফিজ তারাকে কোলে তুলে নিল। তারা তো অবাক, সাথে বাকিরাও। তিন কবুল বলেছি নিজের স্ত্রীর অপমান সহ্য করার জন্য নয়। আমার স্ত্রী, সে সুন্দর হোক, অসুস্থ হোক, অসুন্দর হোক, যাই হোক, সে আমার স্ত্রী, সে একান্তই আমার, তার সব কিছুই আমার। তার দিকে কেউ আঙ্গুল তোলা মানে আমার দিকে আঙ্গুল তোলা। আজ এখানে যারা আছে সবাইকে বলছি, আর যদি কখনো আমার স্ত্রীকে অপমান করার মানসিকতা নিয়ে আসেন তো বলে রাখছি, আপনি যেই হন আত্মীয়তার সমাপ্তি ঘটিয়ে দেবেন। আমার সংসার আমি করব, আপনারা না। আপনাদের থাকা না থাকাতে আমার কিছুই যায় আসে না। আমার স্ত্রীর থাকাটাই আমার কাছে বড় কথা। রাত নেমেছে। তারাকে কোলে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে নাফিজ। উদ্দেশ্য ছাদ। সবাই এখন ঘুমিয়ে আছে। কি করবে বলো তো? এত রাতে ছাদে কেন? চুপ করো, কথা বলবো না। তারা চুপ হয়ে গেল। একটু আগে ফুলে সজ্জিত বাসর ঘরে দ্বিতীয়বারের মতো বসেছিল সে। পুরো বাসর ঘরটা আজ নয়নতারা ফুল দিয়ে সাজিয়েছিল নাফিজ। আজ নিজে হলুদ পাঞ্জাবি পরে তারাকে নিজের হাতে নীল শাড়ি পরিয়েছে। সাজিয়ে নাফিজ ছাদের দিকে এগোচ্ছে। অবশেষে যাত্রা শেষ হলো। তারাকে নিয়ে ছাদের ওপরের দোলনাটাতে বসালো নাফিজ। তারা অবাক হয়ে পুরো ছাদটা দেখছে। পুরো ছাদটাই যেন নয়নতারার বাগান, সব নয়নতারা ফুলের গাছ। কি দেখছিস? এত ফুল? হুম, মিষ্টি, তুই ছোটবেলায় একবার বলেছিলি নয়নতারা বেশি ভালো লাগে তোর। তারপর থেকে অন্য সব গাছ উপড়ে ফেলে এগুলোই লাগাতাম। অনেক সুন্দর। একটু দাঁড়াও। নাফিজ উঠে গিয়ে ছাদের কর্নারের দিকে গেল। সেখান থেকে ফিরল হাতে দুটো নয়নতারা ফুলের মালা নিয়ে। নাফিজ এনে তারার সামনে হাঁটু গেড়ে বসলো। একটা মালা তারার গলায় পরিয়ে দিল, আরেকটা তারার মাথায় দিল। তারা অবাক হয়ে দেখছে নাফিজের কাণ্ড। আমার নয়নতারার রাজ্য আজ পরিপূর্ণ হলো। আমার রানী আজ আমার, শুধুই আমার। তারার হাতে চুমু খেলো নাফিজ। ভালোবাসি বউসোনা, চাঁদের কণা, ভালোবাসি ক্যাপ্টেন নাফিজ ভাইয়া। নিশি রাতের চাঁদের ছায়া, তোমার মাঝে আমার মায়া, ভালোবাসার এই রজনী
কাটাবো দুজন বুলবুল বুলবুলি। আমার হলুদ পাঞ্জাবির মাঝে তুমি লজ্জা মাখা মুখ লুকাবে, আর আমি তোমার নীল শাড়ির আঁচল লহব জড়িয়ে নেব এই বুকেতে। আমি হিমু, তুমি রূপা। নাফিজের কবিতা ছুটে হেসে উঠল তারা। পথের চারপাশ দিয়ে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, সবুজের সমারোহ চারপাশে, পাহাড়ের ছোট ছোট পথ। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে গাড়ির সাথে সাথে তারাও পথ চলছে। মাঝে মাঝে মাঝ রাস্তায় লোকজনও দেখা যাচ্ছে, সবার চেহারা অন্যরকম। আদিবাসী হলে যেটা হয় আর কি। বাঙালিরাও দেখা যাচ্ছে। বেশ ধীরেই এগিয়ে চলছে প্রাইভেট কারটা। তারা গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দৃশ্য উপভোগ করছে। ড্রাইভারের পাশে সৈকত বসা, পেছনে আব্রাহাম সাহেব আর মাহমুদা বেগম, তার পেছনে তারা আর নাফিজ। 3টা বছর কেটে গেছে। আজ সবাই মিলে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে। আজ গাসুর বিয়ে। নাফিজের বেশ রাগ লাগছে তারার প্রতি। বাইরের দিকে তাকিয়ে বসে আছে। নাফিজের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। নাফিজ তারার গায়ের সাথে আরো ঘেঁষে বসলো। তারা একটু চমকে উঠল, জানালা ছেড়ে পেছনে তাকালো, ভুরু নাচিয়ে বলল, কি? নাফিজ তারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বৌসোনা, তুমি কি মাঝে মাঝে ভুলে যাও তোমার একটা বর আছে? আজও ভুলবো কেন? তাহলে পাত্তা দিচ্ছ না কেন? পাত্তার প্রশ্ন আসছে কেন? আসবেই তো। আমার বড্ড হিংসে হচ্ছে ওই পাহাড়গুলোকে দেখে, আরো ওই গাছগুলোকে। কেন? ওদের জন্য আমার বউসোনা আমার দিকে মনোযোগই দিচ্ছে না। নাফিজের কথাগুলো বলে মুখটা গোমড়া করে একটু দূরে সরে বসলো। তারার বেশ রাগ হচ্ছে নাফিজ সবসময় এই এক কাজ করবে। তারার মনে হয় বউ পাগলদের জন্য যদি কোনো নোবেল দেওয়া হতো, নাফিজ নিশ্চিত সেটা পেত। উঠতে বসতে তারার আঁচল ঝুলে থাকবে। আপনিও না একটু বদলালেন না। বদলালেও প্রেমিক পুরুষের ধর্ম নয় প্রিয়তমা। প্রেমিক পুরুষ শুধু ভালোবাসতে হয়, প্রয়োজনে ভালোবাসাটাকে প্রতি মিনিটে বাড়াতে হয়, প্রবল থাকতে হয়, তীব্র থেকে তীব্রতর। বদলে যাওয়া সে তো গিরগিটির কাজ। প্রেমিক পুরুষের বদলানো কখনো সুখ দেয় না প্রিয়তমা। আসলেই আপনার সাথে পেরে উঠবো না আমি। গাছুর তো বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কষ্ট হবে না? হবে, খুব কষ্ট হবে। ওকে আমি আমার বোনের মতো ভালোবাসি, কিন্তু আমি চাই ও ভালো থাকুক। ওকে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে কেন বলো তো? কি করবে? ওর পরিবার যথেষ্ট গরিব, আর পড়াশোনা তো ওর কি বলবো। কিন্তু আমি তো জানতাম গারদের মেয়েরাই বাইরে কাজ করে, ওরা মাতৃতান্ত্রিক। গাসু ওর বরকে কি খাওয়াবে? আগে এমন ছিল, এখন সব বদলেছে। ছেলেরাও কাজ করে, চাষ করা বা চাকরি করা সবই। গাসুর হবু স্বামী তো চাকরি করে, আপনাকে তো বলেছিলাম আমি। ও, ভুলে গেছি। গাসুর কিন্তু এটা প্রেমের বিয়ে, তাই নাকি? হুম। রিদ জেডেন, মানে ওর যে বর তার সাথে ছোট থেকেই ওনার কাহিনী ছিল। ওর নাম? হুম। আমিও তো ওদের বাড়িতে গেছি কয়েকবার। খুব অতিথি পরায়ণ ওরা। তখনও দেখতাম গাসুর সুযোগ পেলে একটু ঘোরাঘুরি করতে যেত। বাপরে, ওইটুকুন মেয়ে এত কিছু! হুম। কিন্তু আমি ভাবছি অন্য কিছু। কি? ওর মতো হাফ মেন্টালকে ওই কি যেন নাম বলে, ও ভালোবাসলো কি করে? আপনি আমাকে কিভাবে ভালোবাসছেন? তারার প্রশ্ন শুনে ভুরু কুঁচকে তাকালো নাফিজ। মানে? ভালোবাসার সংজ্ঞা লাগে না, কারণ লাগে না, অকারণেই এসে যায় হুট করে। কথা বলতে বলতে তারা নাফিজের হাতের ভাঁজে নিজের হাতটা রেখে কাঁধে মাথা রেখে বাইরের দিকে মনোযোগ দিল। নাফিজ মুচকি হেসে নিজেও তাকালো বাইরের দিকে। গাসুদের বাড়ির সামনে এসে নামলো প্রাইভেট কার। দূর থেকে একটা গারো বাচ্চা তাদেরকে দেখে জোরে চিল্লিয়ে তাদের ভাষায় কি যেন বলল। হয়তো সবাইকে ডাকছে। একটু পরে গাসুর বাবা মা বোন গাসু চলে আসলো। গাসু দৌড়ে এসে তারাকে জড়িয়ে ধরলো। আপা, কেমন আছো গাসু? ভালো না। আপনার জন্য কষ্ট লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গাসুকে সরিয়ে দিয়ে গাসুর বোন মমনি মাংসাং এগিয়ে আসলো তারার দিকে। তারার চিনতে কষ্ট হলো না, এর আগেও এখানে এসেছে সে। তারা আপা, কেমন আছো মামনি? খুব ভালো। আপনি? আমিও। পেছন থেকে গাসুর মা তাদের ভাষায় ওনাদের ভেতরে নিয়ে যেতে বললেন।
গাসুদের বাড়ি একদম সাধারণ বাড়ি ঘরের মতোই, আধুনিকতা সব জায়গায় ছেয়ে গেছে। এদের আদিবাসীরাও উন্নত হয়েছে, তাদের ঘর বাড়ি চাষ পদ্ধতি কিছু জিনিসে পরিবর্তন করেছে তারা। ভেতরে ঢুকতেই মামুনি তারা আর নাফিসকে একটা ঘরে নিয়ে বসতে দিল। গাসুর বিয়ে তাই এত লাফালাফি কম করতে দেওয়া হয়েছে। মামুনি সব কাজ করছে। আপা আপনারা বসেন এখানে। মামুনি শোনো। আপা, তোমার বিয়ে না দিয়ে আগে গাসুর বিয়ে হচ্ছে যে? আপা, আমি সন্ন্যাসিনী হতে চাই, আমি মানুষের সেবার কাজে যেতে চাই, মাদার তেরেসার মতো। এই জন্য গাসুটার বিয়ে হচ্ছে। ও আচ্ছা, আপনারা বিশ্রাম করুন। ও আরেকটা জিনিস ভুলে গেছি। কি? মমনি ঘরের বাইরে গেল, একটু পর আবারও আসলো, হাতে কিছু কাপড় নিয়ে তাদের তারার হাতে দিল। এগুলো কি? আমাদের মহিলাদের জাতীয় পোশাক, দমমান্দা আর দকশাড়ি। আর এটা পুরুষদের ধুতি। আপনাকে আগে কখনো দেইনি, বিয়ে উপলক্ষে উপহার। এটা আপনার জন্য, পছন্দ হলে পরবেন। আচ্ছা। মামনি চলে গেল। নাফিস বসে বসে ঘরের চারপাশে চোখ বুলাচ্ছে। তারা কাপড়গুলো নিয়ে বিছানার ওপরে রাখলো। রাখলে কেন, পরবে না? পাগল আপনি? ওরকম করে শাড়ি পরে বের হব? এদের কালচার এটা, আমার তো না। তাহলে নিলে যে? খুশি হয়ে দিয়েছে, নিলাম। যাই বলো, পরলে তোমাকে বেশ লাগবে। নাফিস তারার দিকে দুষ্টু হাসি দিয়ে বলো। দুপুর হয়েছে। মাহমুদা বেগম আর আব্রাহাম সাহেব বাইরে বেরিয়ে ঘুরে দেখছেন। কয়েকজন মহিলারা একসাথে এক জায়গায় বসে কাটাকুটি করছে, পেঁয়াজ রসুন কাটছে। ওপাশে ছোট ছোট ছেলেমেয়েরা ছোটাছুটি করছে। বয়স্করা এদিকে ওদিকে বড় পাতিলে রান্না বসিয়েছে। মামুনি তারা সহ সবাইকে নিয়ে এলো, প্যান্ডেলে বসিয়ে এসেছে। রাতে তেমন একটা ঘুম হয়নি তারার, অনুষ্ঠান দেখেছিল সে। নাফিজ অনেক আগেই ঘরে চলে এসেছিল, এখন আবার বাইরে চেঁচামেচির আওয়াজ। বরপক্ষ এসেছে। মামুনি এসে তারা নাফিজ সবাইকে বাইরে নিয়ে গেল। বরপক্ষ এসেছে। বরকে দেখতে বেরিয়ে এলো সবাই। নাক বোঁচা, চুল খাড়া খাড়া, ফর্সা গায়ের রং। একটু পর পর গাসুকে বেশ সাজিয়ে আনা হলো। সব অনুষ্ঠান শেষ করতে করতে দুপুর গড়িয়ে গেল। বরপক্ষ খাওয়া দাওয়ার পর গাসুকে নিয়ে গেছে। আজ তারা সেখানেই থাকবে রাতে। সকালবেলা চার্চে গিয়ে বিয়ে হবে। আর জামাইকে নিয়ে নিজ বাড়িতে গাসু এসেছে। এখন গাসু তার পরিবার রাস্তার কাছে দাঁড়িয়ে আছে তারাদেরকে বিদায় দেবে বলে। মানুষের জীবনটা একদম তাসের ঘরের মতো, একবার একটু বাতাসের ছোঁয়া লাগলেই তাকে ভেঙে পড়তেই হয়। কখনো বা ভাঙনটা এমন হয় যে সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকুও পর্যন্ত থাকে না। কখনো বা ভাঙনটা এর চেয়েও মারাত্মক হয়ে দাঁড়ায়, একদম পিষিয়ে ফেলে মাটির সাথে। শ্বাস নেওয়ার জোটুকুও থাকে না। এসব কেন বলছেন ক্যাপ্টেন? তারার প্রশ্ন শুনে বেলকনির গ্রিল থেকে হাত সরিয়ে পেছনে ঘুরল নাফিজ। তারা দোলনায় বসে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নাফিজের দিকে। আছে আছে, বলার অনেক কারণ আছে। নাফিজ ও তারার পাশে গিয়ে বসলো। তারা ঘাড় ঘুরিয়ে আবারও নাফিজকে প্রশ্ন করলো, কি কারণ শুনি? নাফিজ তারার কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল। তারা পাখি, যদি কখনো এমন হয় আমি হুট করে বেনউইন হয়ে যাই, আমার অস্তিত্বগুলো বিবর্ণ হয়ে যায়, নামের অক্ষরগুলো রাবার দিয়ে মোছার মতো একটু একটু করে মুছে যায়, তুমি কি ভুলে যাবে আমাকে? নাফিজের কথা শুনে কেঁপে উঠল তারা। নাফিজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল, মাথা উঠিয়ে নাফিজের দিকে তাকালো। এক অজানা ভয়ে কেঁপে উঠল সে। মুহূর্তেই যেন চোখের কোণে পানি চলে এলো। দম বন্ধ অনুভূতি অনুভব করছে তারা। বুকের ভেতর এক অজানা ঝড়ের আভাস। কি বলতে চাইছেন আপনি? আরে কাঁদছো কেন? ফাজলামি করছেন কেন আপনি? আমার সাথে ফাজলামি? ফাজলামি না বউসোনা, তোমার চাঁদের কণা। তোমার থেকে যদি আমি আস্তে আস্তে বিলীন হয়ে যাই, হারিয়ে যাই অতল গহ্বরে, তুমি কি ভুলে যাবে আমাকে? আমার স্পর্শ, প্রেমের স্পর্শকতা, সেগুলো কি বিলীন হয়ে যাবে চিরতরে তোমার মন থেকে? নাকি আমার নাম করে একটা ছোট্ট নয়নতারার গাছ লাগাবে, রোজ তাতে পানি ঢালবে, যত্ন করবে, তাকে জড়িয়ে ধরে অনুভব করতে চাইবে আমার অস্তিত্ব? নাফিজের প্রতিটা প্রশ্ন তারাকে কাঁপিয়ে তুলছে। কি বোঝাতে চাইছে নাফিজ?
নাফিজের প্রতিটা প্রশ্ন তারাকে কাঁপিয়ে তুলছে। কি বোঝাতে চাইছে নাফিজ? কিসের বিলীন হতে চাইছে? তারা ঘেমে গেছে নাফিজের কথা শুনে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। নাফিজ এক নজরে তারার দিকে তাকিয়ে আছে। তারার ছলছল চোখগুলোও যেন নাফিজকে প্রশান্তি দিচ্ছে। কেন দিচ্ছে সেটা শুধু নাফিজই জানে। তারার কাঁপুনিটা আরো বাড়িয়ে দিল নাফিজ। তারার ঘর্মাক্ত গালে ঠোঁট ছোঁয়ালো, তারপর বলল, আমি যদি কখনো মরে যাই, তুই কি ভুলে যাবি আমায়? আমাকে মাটি দিয়ে রেখে কি অন্যত্র যাবি সুখের খোঁজে? যদি কোনো সুখ পাখি আসে, তোকে নিয়ে যায়? আমার বড্ড ভয় হয় রে। আমার উপস্থিতিতে কারোর হতে পারবি না তুই। আমার অনুপস্থিতিটাতেও তোকে হারাতে পারবো না রে। তারা নাফিজের বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। কি শুরু করেছো তুমি? কেন এসব বলছো? আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি। যদি যাও তো জেনে রেখো, তোমার এই নয়নতারা বাগানের সব গাছ সেই দিনই শুকিয়ে যাবে, আর তোমার রানীও হারিয়ে যাবে চিরতরে। কেন কষ্ট দিচ্ছ তুমি আমাকে? কষ্ট না পাখি, একটা চরম সত্যি। জীবনটা কখনো দুঃখের, কখনো সুখের। সুখ দুঃখ সব কিছুর মাঝেই যে আমরা ভুলে যাই এর একটা সমাপ্তি আছে। দুই চোখ যদি একবার বন্ধ হয় না, অন্ধকার যদি একবার গ্রাস করে নেয়, আমি নাফিস তখন কেউ চিনব না রে। থাকবে না কোনো পরিচয়। আমি সব লাশ। নাফিজের কথা শুনে ভয়ে আরো ডুকরে কেঁদে উঠল তারা। নাফিজকে আরো জোরে জাপটে ধরল। ক্যাপ্টেন, আমি মরে যাব তোমাকে ছাড়া। কি শুরু করেছো কি তুমি? তুই আমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছিস, কখনো বুঝে কখনো না বুঝে। কষ্ট কেন আমি একতরফা পাবো বলতো? নাফিজের কথা শুনে নাফিজের বুক থেকে মাথা তুলল তারা। তারা কেঁদে একদম নাকে জলে এক হয়ে গেছে, কিন্তু নাফিজের মুখে এখনো হাসির রেখা। কি বলতে চাইছেন আপনি? দুজনেরই সমান সমান হওয়া উচিত, তাই না বল? চুপ করুন আপনি। আজ সন্ধ্যাতেও ভালো ছিলেন, কি পাগলামি শুরু করেছেন? দেখিস, তুইও কষ্ট পাবি, খুব কষ্ট। তুই না জেনে না বুঝে আমাকে যেই কষ্টটা দিয়েছিলি না, তার জন্য তুইও কষ্ট পাবি। আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন? হুম, কখনো না। তোকে কখনো আমি অভিশাপ দিতে পারি বল? প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে জানিস? আমি তো জেনে কষ্ট দিতে চাইনি, সব তো বলেছি আপনাকে। আপনি আমাকে ক্ষমাও করে দিয়েছেন। কেন পুরনো কথা টানছেন? মানুষ অতীতের কর্মফল ভোগ করে রে মিষ্টি পাখি, জানিস না তুই? নাফিস কথাগুলো বলে উদাস হয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আজকের নাফিসকে বড্ড অচেনা লাগছে তারার। 3 বছরের বৈবাহিক জীবনে কখনো এমন মনে হয়নি তার। তারার চোখের পানিতেও কোনো হেলদোল নেই নাফিজের আজ। একটা সত্যি কথা বলবেন কি? আপনার কি এখন নতুন কিছু প্রয়োজন পড়েছে? কি নতুন? আমি তো আপনাকে বলেইছিলাম, একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, তৃতীয় দিন থেকে বিতৃষ্ণা চলে আসবে। সেই বিতৃষ্ণার দিন হয়তো চলে এসেছে, তাই না ক্যাপ্টেন নাফিস? তারার কথা শুনে আকাশ থেকে চোখ সরিয়ে তারার দিকে তাকালো নাফিস। মানে? তারা দেওয়ালের কাছ থেকে ক্রাস নিয়ে উঠে দাঁড়ালো, ঘরের দিকে পা বাড়ালো। আমার উত্তর দিয়ে যাও তারা। নাফিজের কথাতে দাঁড়িয়ে গেল তারা, ছলছল চোখে পেছনে ঘুরলো। উত্তর? বেশ তো শুনে নিন। বলেই দিচ্ছি, আপনি একজন সুস্থ সামর্থ্যবান পুরুষ, কোনো কিছুরই কমতি নেই আপনার। কেন আমার মতো একটা পঙ্গু মেয়ের জন্য নিজের পুরো জীবনটা নষ্ট করবেন বলুন তো? হাই, আমিও তো বোকা, অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এটা বুঝিনি বাস্তব তো বাস্তবই হয়। আর এই বাস্তবতা বড্ড কঠিন। আমার মতো মেয়ের জন্য কখনোই কেউ নিজের পুরো জীবন নষ্ট করবে না। বিতৃষ্ণার দিন হয়তো চলেই এসেছে, নয়তো আমার চোখের পানি যাকে কাঁদাতো সে আজ হাসে। আমার কষ্ট যে সইতে পারে না, সে চায় আমি কষ্ট পাই। সে চায় সে আমার জীবন থেকে বিলীন হয়ে যাক। বিতৃষ্ণা গ্রাস করে ফেলেছে আপনাকে ক্যাপ্টেন নাফিজ। তারা কথাগুলো ভেতরে চলে গেল বলে নাফিজ এখনো হাঁ হয়ে বসে আছে। নাফিজ তো এটা বুঝতেই পারছে না
কি থেকে কি হয়ে গেল সে বোঝাতে চাইলো কি, আর তারা বুঝলো কি? নাফিজের মেজাজ চরম খারাপ পর্যায়ে পৌঁছালো। নাফিজ রাগে গজগজ করতে করতে উঠে ঘরে চলে গেল। তারা বিছানায় বসতে যাবে তার আগে নাফিজ তারার হাতটা ধরে জোরে টান মারলো, নিজের কাছে আনলো। আহা, কি করছেনটা কি? আমি হাতে ব্যথা পাচ্ছি। কি করেছি? আমি কি করছি না? তুই কি করেছিস? আজব, আমি কি করলাম? তুই আস্ত একটা গাধা, মাথা মোটা। মাথা ভর্তি গোবর নিয়ে তুই কিভাবে পরীক্ষায় ফার্স্ট হোস বলতো? আবার কি শুরু করেছেন? হ্যাঁ, থাপড়িয়ে তোর সোজা করব আমি। কিছু না বলতে বলতে বেশ বেড়ে গেছিস, বেশি পেকে গেছিস তাই না? আরে, আমি কি করেছি? হাত ছাড়ুন আমার। আমি চলে যাব, চিন্তা করবেন না। আমি কারোর বিতৃষ্ণা হয়ে থাকবো না। কালই বাপের কাছে চলে যাব। তোকে আমি। নাফিস তারাকে থাপ্পড় মারার জন্য হাত উঁচু করতেই থেমে গেল আবার। এদিকে কষ্টে তারার বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজ কিনা নাফিস তাকে মারতেও চাইছে। তারাকে ছেড়ে দিয়ে নাফিস আবারও বেলকুনিতে চলে গেল। রাত 12টা বাজে। অনেক কষ্টে নিজেকে শান্ত করলো নাফিজ। নিজের প্রতি ঘৃণা লাগছে তার, রাগ হয়েছে ভালো কথা। তাই বলে সে তারাকে মারতে উদ্যত হবে? রাতের ঘটনাটা মনে পড়তে ভীষণ লজ্জা লাগছে নাফিজের। যত যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা যতই হতে পারে, ওই যেমন কথায় আছে, ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো হবেই। সবার মতের যে মিল থাকবে এমনটা নয়, কিন্তু রাগ করা ঠিক নয়। রাগ দূরত্বকে আরো বাড়িয়ে দেয়, অভিমানের দেওয়ালটাকে আরো উঁচু করে তোলে। আজ যদি নাফিস তারার গায়ে হাত তুলতো, যাই হোক, সব কিছু হয়তো আবার ঠিক হয়ে যেত। কিন্তু জীবনের শেষ প্রান্ত পর্যন্ত একদিনের জন্য হলেও তারার মনে পড়তো এই ঘটনাটা, তারার মনে দাগ কাটতো। নাফিজ নিজের কাজের জন্য যথেষ্ট লজ্জিত। আমি ওর স্বামী, ওর সব দায়িত্ব আমার। ওর ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্বও আমার। ও না বুঝলে ওকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বও আমার। কিন্তু আমি কি করলাম এটা? না, আমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। নাফিজ উঠে দাঁড়ালো, ঘরের দিকে পা বাড়ালো। তারা বিছানার উপরে পা ঝুলিয়ে দিব্যি বসে আছে। নাফিজ ঘরে ঢুকে একবার ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা 12টা ছেড়ে গেছে, আর 7 মিনিট সময় যোগ হয়েছে সাথে। নাফিজ আবার তারার দিকে তাকালো, মাথা নিচু করে বসে আছে। একটু পর পর ফুলছে, নাক টানছে, চোখ মুছছে বারবার। তারা যে খুব কেঁদেছে নাফিজ বুঝতেই পারছে। নাফিজ তারার সামনে গিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল। নাফিজকে দেখে তারা চমকে উঠল। নাফিজ তারার হাঁটুর ওপর নিজের হাত দুটো রেখে তার উপরে নিজের মাথা রাখলো। ড্যাব ড্যাব করে নাফিজ তারার দিকে তাকিয়ে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে তার। নাফিজের বেশ লাগছে তারাকে এইভাবে দেখতে। তারা চোখ মুখ মুছে গোমড়া করে নাফিজের দিকে তাকালো। নাফিজের বাচ্চাদের মতো দৃষ্টি দেখে তারা চুপ করে আছে। কি করতে চাইছে নাফিজ? বৌসানা, চাঁদের কণা, আর কেঁদো না। তুমি কাঁদলে আমিও কেঁদে দেব। তারা চুপ করে নাফিজের দিকে তাকিয়ে আছে, কোনো উত্তর দিচ্ছে না। বৌসোনা, কি হয়েছেটা কি? সরি বৌসোনা, সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো ভুল করিনি যে আপনি তার জন্য ক্ষমা চাইবেন। বৌসোনা, শোনো না, সমস্যা কি আপনার? কি শুরু করেছেন? মারতে চাইছিলেন, এখন খাতির জমাতে এসেছেন কেন? এত বেশি বোঝো কেন? আমি কি বেশি বুঝেছি? যেটা বোঝাতে চাই সেটাই বোঝো না, যেটা কল্পনাও করি না সেটা বুঝে বসে থাকো। আপনি সব বোঝেন। সরুন পায়ের কাছ থেকে। এভাবে আপনি আমার পায়ের কাছে বসবেন না। আমার বউ, আমি পায়ের কাছে বসবো না মাথার কাছে বসবো, তাতে তোমার কি? নাফিজ ভুরু কুঁচকে তারাকে প্রশ্ন করলো। হুম, হুম, মাঝরাতে কি শুরু করেছেন বলুন তো? তোমার বলাটা না সেই লাগে। সরুন, ভালোবাসি। নাফিজের কথা শুনে তারা থ মেরে বসে আছে। বিরক্ত লাগছে তার নাফিজের কাণ্ডে। বউ শোনা, কি? তোমাকে ছেড়ে যেতে চাইলে কি অনুপস্থিতিতে হারানোর ভয় করতাম? তোমার মনে আছে চকবাজারের সেই অগ্নিকাণ্ডের কথা? এখনো ওই কথা আসছে কেন? ওই যে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুন ছড়িয়েছিল পুরো বিল্ডিং জুড়ে। জানি ওই কথা কেন আসছে। খবরে দেখেছিলে গর্ভবতী স্ত্রী নিচে নামতে পারেনি বলে স্বামীও নামেনি, দুজনে একসাথে আগুনে পুড়ে মারা গিয়েছিল। জানি তো, আমিও তাই চাই। মানে?
আল্লাহ যদি নিয়ে যান, দুজনকে একসাথে যেন নিয়ে যান। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, শুধু এটাই বোঝাতে চেয়েছি। আর তুই সব সময় খালি এক কথা, আমি অসুস্থ, আমি আপনার যোগ্য নই, সহ্যের সীমা ছাড়াস তুই। এত ভালোবাসি, সেটা চোখে পড়ে না? লোকে কি বললো সেটা খুব লাগে, তাই না? কখনো আসল জিনিস তো বুঝবিই না, উল্টো 2-3 লাইন বেশি বুঝবি। নাফিস বেশ ধমকের সুরে কথাটা বলল। তারা ধমক শুনে কেঁপে উঠে মাথা নিচু করে রইল। তারা নিজেরই এবার নিজের কাছে লজ্জা লাগছে। সে সব সময় নাফিসকে এই কথা বলে। কি হলো, কিছু বল। একটু আগে তো খই ফুটছিল মুখে। শুধু শুধু বলি নাকি? আমার ভয় হয়, আপনি যদি আমাকে ছেড়ে যান। বউ শোনা, শোনো না। কি? একটা জিনিস চাইবো আজ তোমার কাছে, দেবে? কি জিনিস? আমি এত বছর তোর অপেক্ষা, তোকে পাওয়ার সাধনা করেছি, বিনিময়ে তোকে পেয়েছি, কিন্তু আমাকে তুই কিছুই দেসনি। কি দেব আমি? ভালোবাসা ছাড়া তো কিছুই নেই যে দেওয়ার আমার কাছে আছে। ভালোবাসা তো আমি দিয়েই দিয়েছি। দিব্যি, দিবি কিনা বল? কি বলে দেখো, নিজের সব দিয়ে দেব তোমার জন্য, জান গেলেও। জান গেলে তো হবে না, আগে তুই, তারপর সব। এবার তো বলো। জানিস, আজ না ইউনিটে এক সার্জেন্ট সবাইকে মিষ্টি মুখ করিয়েছেন। কেন? কেন? ওনার বইয়ের বাচ্চা হয়েছে তাই। তো আমি তো বুড়ো হতে চললাম, আমার না খুব ইচ্ছে করছে ছোট পুতুলের হাত পা নিয়ে খেলবো। রোজ অফিস থেকে আসার সময় তার জন্য চকলেট আনবো। অফিস থেকে এসে আগে আমার রানীর কপালে চুমু দেব, তারপর রাজকন্যার কপালে। নাফিজের কথা শুনে তারা বেশ দমে গেল। কি হলো, বল দিবি? একটা অস্তিত্ব, আমাদের ভালোবাসার অস্তিত্ব, আমার অস্তিত্ব, দিবি বল? আমি বাবা ডাক শুনতে চাই। একটা তারা চাই, ছোট্ট তারা, আমার আঙ্গুল ধরে যে ঘুরে বেড়াবে, আমার কোলে উঠে শহর ঘুরবে। দিবি বল? নাফিজের আবদার শুনে কেঁদেই ফেললো তারা। নাফিজ অবাক হয়ে তারার এই আচরণ দেখলো। কি হলো? আমি পারলাম না ক্যাপ্টেন। আমি নিজে একটা মানুষ, নিজে চলতে পারি না ঠিক মতো, 3 বেলা ভাত খাওয়ার মতো ঔষধ খাই। আমি কিভাবে আরেকটা অস্তিত্বকে ধারণ করব বলুন? অসম্ভব। কেন অসম্ভব? সবই সম্ভব। এতগুলো বছর দুজনে কষ্ট পেয়েছি, আল্লাহ কি একটা সুখ দেবে না বল? আমাকে ফিরিয়ে দিস না। এই প্রথম তোর কাছে কিছু চেয়েছি আমি। আমি তো ফেরাতে চাই না ক্যাপ্টেন, আমারও তো ইচ্ছে করে মা হতে, কিন্তু অপেক্ষার প্রহর বড্ড কষ্টের। আমার জন্য এই কষ্টটা করতে পারবি না তুই? আমার কষ্টের জন্য আমি চাই এই কষ্টটা তুই নে। এটা যে তোর কষ্ট না রে, আমাদের দুজনের সুখ এটা। পারবি না আমাকে দিতে? নাফিজের আবদারে ছলছল চোখে তারাকে আরো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বল না, আমি আল্লাহর কাছে চাইবো। আপনি এই প্রথম আমার কাছে কিছু চেয়েছেন, আমিও চেষ্টা করব আমাদের ছোট্ট একটা পুতুলের জন্য, কিন্তু সবকিছু মহান আল্লাহর হাতে। তবে তাই হোক। নাফিজ উঠে বসে তারাকে এক টানে বুকে জড়িয়ে নিল। আজ যাত্রাটা তোমার আমার নয়, আমাদের। মালি পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম বামাকো। মালিতে শান্তিরক্ষা মিশনে শহীদ হয়েছেন 4 জন বাংলাদেশি সেনা। 1 মার্চ 2018। সূত্র ভোরের কাগজ। টেলিভিশনে খবরটা দেখেই মনটা খারাপ হয়ে গেল তারার। এর মধ্যে কলিং বেলের আওয়াজ। তারা ধীরে ধীরে উঠে গিয়ে দরজা খুলল। আগের থেকে আরো বেশি ধীরে চলতে হয় তাকে। দরজা খুলতেই নাফিজ হাসি মুখে দাঁড়িয়ে আছে তারাকে দেখে আলতো করে জড়িয়ে ধরলো। দেখো তো, কেউ দেখে ফেলবে। হুর, বাদ দাও, ভেতরে আসো তো। তারা দরজা থেকে একটু সরে যেতেই নাফিস দুটো ফল ভর্তি পলিথিন নিচ থেকে উঠিয়ে ভেতরে আনলো। তারা দরজা লক করে দিয়ে ভেতরে আসলো। এত ফল? আগেরগুলো এখনো শেষ হয়নি। তাতে কি, আরো বেশি করে খেতে হবে। আরে দাঁড়িয়ে আছো কেন, বসো বসো, আমার রাজকুমারীর কষ্ট হবে তো। তারাকে ধরে নিয়ে নাফিস বসিয়ে দিল। নিজেও তারার পাশে বসে তারার পেটের উপরে হাত রাখলো। সোনা, সারাদিন বাবাকে খুব মিস করেছো না? কচু করেছে। এই, তুমি কি বললে? 1 মাসও হয়নি, বাচ্চা নড়াচড়া করার অনেক দেরি। প্রতিদিন এসে কার সাথে কথা বলেন বলুন তো? এই চুপ করো, আমি আমার বেবির সাথে কথা বলছি।
নাফিজ তারার পেটে হাত রেখে এটা ওটা বলছে। তারা চুপচাপ বসে দেখছে নাফিজের খুশিটা। এই খুশিটার জন্য 7টা মাস ধরে সে কত কষ্ট করেছে। এই শরীর নিয়েও তাহাজ্জুদের নামাজ রোজা বাদ রাখেনি সে। বারবার আল্লাহকে ডেকেছে, কেঁদেছে তার দরবারে। ওই দিনের পর থেকে নিজের সব ঔষধ ফেলে দিয়েছে। কতবার পায়ে যন্ত্রণাও উঠেছে তার, তবুও সে সহ্য করেছে মুখ বুজে। এরকম হাই ডোজের ঔষধ খেলে তার বাচ্চা কনসিভ করতে আরো অসুবিধা হতো। অবশেষে আল্লাহ ফেরাননি দুজনকে। তারা 1 মাসের অন্তঃসত্ত্বা। হয়েছে কথা। হুম, হয়েছে। একটা সুখবর আছে, আরো যদি কষ্ট লাগবে তারপরেও। কি সুখবর? আমার মিশরের টার্ন এসেছে তারা, যার জন্য এতদিন অপেক্ষা করেছি। কি? কোন দেশে? মালিতে। কি? তারা কেঁদেই ফেলল খবরটা শুনে। নাফিস তো অবাক হয়ে গেছে। কি হয়েছে? কাঁদছো কেন? কোনো মিশনে যাবেন না আপনি, কোথাও যাবেন না। তারা কেন? তারা কাঁদতে কাঁদতে খবরে দেখা সব কিছু বলে দিল নাফিসকে। আমি জানি সব। জেনে কেন নামটা কাটাননি? তারা, আমার যখন কসম প্যারেড করি না, প্রত্যেকে নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করব, তার জন্য প্রাণ দিতেও আমরা প্রস্তুত থাকব। তারা শান্তি রক্ষা মিশনে যারা মারা যায় এরা মৃত না, শহীদ বলো। তারা দেশের হয়ে পুরো পৃথিবীর কাছে তারা আমাদের দেশকে তুলে ধরে। এটা নিজ দেশের প্রতি ভালোবাসা, তারা দেশপ্রেম। একজন সৈনিকের কাছে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? আমি আপনার কাছে কিছু না, তুমি আমার কাছে কি সেটা তুমি জানো তারা। কিন্তু একটা কথা কি জানো? 16 কোটি মানুষের জন্য নিজের প্রাণ নির্দ্বিধায় দেওয়ার শপথ করা, তখন না থাকে পরিবার, না থাকে আপনজন, থাকে শুধু দেশ, দেশমাতা। তারা, তুমি জানো ছোটবেলায় বই পড়ে কত স্বপ্ন দেখেছি আমি একদিন এই শান্তিরক্ষা মিশনে অংশীদার হব। শান্তিরক্ষা মিশন শুধু আমার দেশ না, পৃথিবীর শান্তি রক্ষার জন্য হয়েও থাকে তারা। আমি, আপনি আমার সুখের সময়টাতে এই খবর নিয়ে এসে বলছেন এটা সুখবর। তারা, কেন কাঁদছো? মৃত্যু মানুষের হায়াতের ওপর নির্ভর করে। তারা, সবাই মারা যায় না, ফিরেও আসে। কেন চিন্তা করছো? আমি আপনাকে হারাতে চাই না। আমাকে ছেড়ে যাবেন না। তারা, শান্ত হও। তারা নাফিসকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদছে। খেয়েছো? হ্যাঁ, তুমি? এই তো খেলাম। বাবু কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। পেটের ভেতর কিক মারে শুধু, ভারী দুষ্টু। আমি বলছিলাম না তুমি পারবে। পেরেছি। শুধু আমিই পারলাম না। কি? এই সময়টা তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, আমি থাকতে পারলাম না। মিশনে না গেলেও পারতে। ওই যে শপথ। আমি পারি না তারা। আমার চিন্তা করতে হবে। মা বাবা দুজনেই তো আছেন। সেই তুমি যাওয়ার পর থেকে এক কথা, আগে ছেলে, ছেলের বউ, ভিটে মাটি বাদ। হুম, কষ্ট হয় খুব। ও আসছে, অথচ ওর প্রতিটি নড়াচড়া অনুভব করতে পারলাম না। তুমি না শিখিয়েছো আমি একজন সৈনিকের স্ত্রী, আমাকে ত্যাগ করতে হবে অনেক কিছু। তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? আমার বউটা বেশ বুঝতে শিখেছে। না শিখে উপায় আছে? বাপিও একজন, আর তুমিও একজন সৈনিকের মেয়ে, সৈনিকের স্ত্রী। আমার ত্যাগ তো আরো বেশি। তোমার জন্মদিনটাও চলে গেল, এবার একসাথে কাটাতে পারলাম না। ইনশাআল্লাহ সব হবে। তুমি কষ্ট পেয়ে কেন পাও? তোমার কষ্ট আমার সহ্য হয় না। তোমার মুখের হাসি দেখার জন্য আমি এত কষ্ট করছি। তুমি যদি এমন করো আমার ভালো লাগবে? ভালোবাসি, খুব ভালোবাসি তোকে নয়নতারা ফুল। আমিও খুব ভালোবাসি যে। শোন, সাবধানে থাকিস। ডেলিভারি ডেট কবে? সামনের সপ্তাহে। আক্ষেপ থেকে যাবে। ও জন্ম নেবে, অথচ দেখো আমি সাথে সাথে কোলেও নিতে পারবো না। তুমি না সৈনিক? হুম। দোয়া করো আমাদের জন্য। সব সময় করি। তুমি আমার জন্য দোয়া করো। আজ অনেক বড় মিশন আছে, যথেষ্ট রিস্ক আছে। কি বলছোটা কি? আরে তেমন কিছু না, চিন্তা করবে না। আমার বেবি কষ্ট পায় না যেন। দোয়া করো শুধু। আজ কিন্তু আমাকে ফিরে এসে কল করবে, সাথে সাথে বলে দিলাম। আমি চিন্তায় থাকবো। এমনিতেই খবরে দেখছি ওখানকার অবস্থা ভালো না, সব সময় চিন্তা হয় আমার।
তারা পাখি, বলো। ভালোবাসি। আমিও ভালোবাসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সন্ধ্যা হয়ে গেছে। নাফিজের কোনো ফোন এখনো আসেনি। চিন্তায় ছটফট করছে তারা। তারা, বস তো, এত টেনশন করিস না। মা, আমার কেমন যেন লাগছে। আমার কিছুই ভালো লাগছে না। খুব কষ্ট হচ্ছে। ঘড়ির দিকে তাকালো তারা। 7টা বাজে। খবরের চ্যানেল বারবার ঘুরে ঘুরে দেখছে তারা। কোথাও যদি খবর দেখায়। না। তারার চিৎকার শুনে ছুটে বসার ঘরে এলো লতিফা। কি হয়েছে? মা, মা ও। তারা আর কিছু বলতে পারলো না। লতিফা খবরের শিরোনামের হেডলাইন দেখেই থমকে গেল। হ্যাঁ, ঠিকই দেখেছে সে। নাফিজ নামটাও যে আছে। তারার হাত পা যেন অবশ হয়ে আসছে। তারার কানে সেই কথাটা যেন বাজছে। তারা পাখি, যদি কখনো এমন হয় আমি হুট করে বেরঙিন হয়ে যাই, আমার অস্তিত্বগুলো বিবর্ণ হয়ে যায়, নামের অক্ষরগুলো রাবার দিয়ে মোছার মতো করে একটু একটু করে মুছে যায়, তুমি কি ভুলে যাবে আমাকে? তারা যেন সামনে সবকিছু অন্ধকার দেখছে। বুকের ভেতর যেন অজানা ঝড় বয়ে যাচ্ছে। চোখের পানি বাঁধ মানছে না। নাফিস কি সত্যি তার থেকে বিলীন হয়ে যাবে? এই জন্যই কি সেই দিন এত কথা বলেছিল নাফিস? ক্যাপ্টেন, ক্যাপ্টেন, আপনি আমাকে এইভাবে কষ্ট দিতে পারেন না ক্যাপ্টেন। আমি মরে যাব ক্যাপ্টেন। কাঁদতে কাঁদতে চিৎকার করছে তারা। লতিফা গিয়ে তারাকে ধরলো। তারা, শান্ত হ, শান্ত হ আগে। হঠাৎ করে পেট চেপে ধরে আরো জোরে চিৎকার করে উঠল তারা। আহ, আহ, কি হয়েছে মা, কি হয়েছে? মা, বড্ড ব্যথা করছে। আহ। তারা পেটে হাত রেখে জোরে চিৎকার করছে। লতিফা তারাকে তাড়াতাড়ি সোফায় বসিয়ে দিল। ব্যথায় ছটফট করছে তারা। লতিফা ভয় পেয়ে চিৎকার দিল, নাফিজের বাবা, শিগগিরই এসো। নাফিজের বাবা, শিগগিরই এসো। হসপিটালে যেতে হবে। লতিফা তারার পাশে গিয়ে তারাকে ধরে বসলো। নাফিজের বাবা এর মধ্যে ছুটে এসেছে। দরজা খুলে বাইরে চলে গেছেন তিনি গাড়ি ডাকতে। হে আল্লাহ, এ কি হলো? এ কি হলো? অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদা। সবুজ রঙের পোশাক পরে আছেন তিনি। পায়ে রাবারের বিশেষ ধরনের জুতো, যেটা ডাক্তাররা অপারেশন থিয়েটারের ভেতর পরেন। বৈদ্যুতিক শকের আশঙ্কা থাকে। অপারেশন থিয়েটারে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় বেশিরভাগ অতি উচ্চ পরিমাণের বিদ্যুৎ পরিবাহী। সামান্য দুর্ঘটনা ঘটলেই সকলের প্রাণের আশঙ্কা থাকতে পারে, এমনকি রোগীরও। এজন্য অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে রোগীর গায়ে কোন অলংকার কিংবা যে কোন কিছু যেটা বিদ্যুৎ পরিবাহী হতে পারে সবকিছু খুলে নেওয়া হয়। রোগীর মাথার দিকেও একটা বিশেষ ধরনের টুপি পরানো হয়। সামনে লতিফা, নাফিজের বাবা বসা। মাহমুদা কান্নায় ভেঙে পড়েছেন। আব্রাহাম সাহেব তাকে বারবার সান্ত্বনা দিচ্ছেন। তারাকে পুরো অজ্ঞান করে ভেতরে নেওয়া হয়েছে। অতিরিক্ত উত্তেজনার কারণে বাচ্চার অবস্থা বেশ ক্রিটিক্যাল হয়ে পড়েছে। আরও তারার ডেলিভারি ডেট 1 সপ্তাহ পরেই ছিল, যে কারণে ডাক্তাররা আর রিস্ক নিতে পারছেন না। সিজারিং করতে হবে তারাকে। কেঁদো না মাহমুদা, তুমি এভাবে কাঁদলে হবে? আমি পারবো না। আমি অন্য কোন ডাক্তারকে আসতে বলছি। আমি পারবো না। কেন পারবে না? মাহমুদা এখানের সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ। আজ তার মেয়ের এই সময়ে সে কেন ভয় পাচ্ছে? আব্রাহাম, তুমি বুঝতে পারছো না। ওর গায়ে কখনো একটা আঁচ লাগতে দেইনি আমি। ওর একটা আঁচড়ের দাগ সহ্য করতে পারি না আমি। সেখানে ওর ডেলিভারি। আমি পারবো না। ওর লাইফ রিস্ক আছে আব্রাহাম। আমি সহ্য করতে পারবো না। তুমিই পারবে। তোমার থেকে ভালো এখানে কেউ পারবে না। তারার জন্য তুমিই পারবে। তুমি না ওর মা, মেয়ে হিসেবেই তো বড় করেছ। তারার জন্য তোমার থেকে ভালো এখানকার কোন ডাক্তার হতে পারে না। ওর লাইফ রিস্ক আছে আব্রাহাম। কেন বুঝছো না তুমি? এর থেকে বড় বড় অপারেশন ও তুমি আল্লাহর নাম করে করেছ, সফল হয়েছ। আজ কেন পারবে না? পারতে হবে মাহমুদা। আমাদের পাখিটা কষ্ট পাচ্ছে মাহমুদা। তুমি আর দেরি করো না, যাও। আমি আজ অনেক বড় পরীক্ষাতে পড়ে গেলাম আব্রাহাম। আমার এত বছরের ক্যারিয়ারে কখনো হাত কাঁপেনি আমার। আজ আমার হাত কাঁপছে। আমার ভয় করছে।
লতিফা নিজেও বসা থেকে উঠে দাঁড়াল। মাহমুদা বেগমের কাছে গেল। আপা, ও আপনার সন্তান। আল্লাহর কাছে দোয়া করুন আপা। আল্লাহর নাম নিয়ে শুরু করুন যান। আল্লাহ আপনার কোল খালি রেখেছিল, তিনিই পরিপূর্ণ করেছিল। তিনি সব পারেন, সবকিছু তার হাতে। আপনি মনে প্রাণে তাকে স্মরণ করুন, দেখবেন খালি হাতে আপনাকে ফেরাবেন না তিনি। আপা ঠিকই বলেছে মাহমুদা। আর দেরি করো না, যাও। আমি যাচ্ছি। তোমরা কিন্তু আমার কলিজাটার জন্য দোয়া করবে বসে বসে। ওর কিছু হলে আমি আর বাঁচব না। আব্রাহাম সাহেব মাহমুদা বেগমের কাঁধে হাত রেখে সায় দিলেন। মুখে কাপড়ের মাস্কটা বেঁধে ভেতরে গেলেন মাহমুদা বেগম। বেডের ওপর শুয়ে আছে তারা, কোনো জ্ঞান নেই। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, এক হাতে স্যালাইন দেওয়া। মাহমুদা বেগম এসে তারার কপালে চুমু খেলেন। আমি আজ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আল্লাহকে ডাকব মা, তোর জন্য, তোর সন্তানের জন্য ভিক্ষা চাইব আমি। আজ মাহমুদার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অপারেশনটা। আজ আমার ছোট্ট মা শুধু না, তার কোলটার জন্যও লড়তে হবে। একজন নার্স এগিয়ে এলো। ম্যাম, শুরু করুন। হুম। ফি আমানিল্লাহ। পাশে আরও দুজন ডাক্তার আছেন, নার্স আছেন। তারার সোজাসুজি ওপর থেকে বিশাল একটা লাইট জ্বলে উঠল। দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে সব। আল্লাহর নাম করে মাহমুদা বেগম নিজের কাজ শুরু করলেন। অপারেশন শুরু হয়েছে অনেক আগে, অনেকক্ষণ পার হয়ে গেছে। অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তায় আছেন সবাই। পুরুষ মানুষ হয়েও আব্রাহাম সাহেব নিজেকে সামলাতে পারছেন না, বারবার চোখ মুছছেন। লতিফা মনে মনে আল্লাহকে ডেকেই চলেছে। হঠাৎ করেই ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। লতিফা চমকে গেল। নাফিজের বাবা, শুনেছ? হ্যাঁ, আমিও শুনেছি। আব্রাহাম সাহেব উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। কংগ্রাচুলেশন ম্যাম, আপনার তো দায়িত্ব বেড়ে গেল এখন। নানু হয়ে গেছেন। মাহমুদার কোলে সদ্য জন্মানো বাচ্চা এখনো কান্না করছে। বাচ্চাটার গাটা একদম পিচ্ছিল হয়ে আছে। মাহমুদা চোখে পানি নিয়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, কন্যা সন্তান। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। বাচ্চাটাকে আলতো করে নার্সের হাতে তুলে দিলেন মাহমুদা বেগম। বাবুর শরীরটা পরিষ্কার করতে হবে। সামনে থাকা ছোট্ট মনিটরের দিকে তাকালেন মাহমুদা বেগম। আনন্দে তার চোখে আরও পানি চলে এলো। তারার বিপদ কেটে গেছে, কাটা জায়গাটাতে সেলাই করতে হবে। মাহমুদা বেগম নিজ হাতে সব করলেন। তারাকে পুরোপুরি অজ্ঞান করার কারণে সে কিছুই টের পাচ্ছে না। সবকিছু শেষ করতেই উপরের লাইট নিভে গেল। তারার হাতটা নিজের হাতের মুঠোতে নিলেন মাহমুদা বেগম। আমি পেরেছি সোনা, আল্লাহ আমাকে খালি হাতে ফেরাননি। বাইরে সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। বাচ্চার কান্নার আওয়াজ শোনার পর অনেকক্ষণ হয়ে গেছে। সবার চিন্তার মধ্যেই মাহমুদা বেগম দরজা খুলে বের হলেন। সবার নজর দরজার দিকে। হাসি মুখে মাহমুদা বেগম এগিয়ে আসছেন। কোলে গোলাপি রঙের তোয়ালে জড়ানো ফুটফুটে একটা বাচ্চা। লতিফা দৌড়ে গেল মাহমুদা বেগমের কাছে। আপা, তারা? আলহামদুলিল্লাহ মা, বাচ্চা ওরা দুজনেই সুস্থ আছে। এই দেখুন, আমাদের নাতনিকে দেখুন, একদম ছোট্ট পুতুল। লতিফা আবেগে কেঁদেই ফেলল। কাপা কাপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আব্রাহাম সাহেব, নাফিজের বাবাও এগিয়ে এসেছেন। আমি বলেছিলাম না মাহমুদা, তোমার থেকে ভালো কেউ পারবে না। কি করতাম, তুমি জানো কতবার হাত কাঁপছিল আমার। তারাকে বেডে দেবে কখন? পোস্ট অপারেট ওয়ার্ডে শিফট করা হবে। ওর জ্ঞান না ফেরা অবধি ওখানেই থাকবে ও। ফজরের আজানের ধ্বনি যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তারার কানে সুমধুর আজানের ধ্বনির সাথে ও আরেকটা কণ্ঠ ভেসে আসছে, বউ সোনা চাঁদের কণা। আর কতক্ষণ অপেক্ষা করাবে? চোখ হলো না, বউ সোনা। গতকালকের কথা ধীরে ধীরে মনে পড়ছে তারার। আস্তে আস্তে চোখ খুলল তারা। তবুও যেন সবকিছু ঝাপসা দেখছে সে। চোখ মেলতেই নিজেকে অন্য কোথাও আবিষ্কার করল তারা।
মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন লাগানো। গতকালকের কথা আবারও মনে পড়ল তারার। সঙ্গে সঙ্গে যেন বাম হাতটা পেটের ওপর চলে গেল। এ কি? তারা নিজের সেই বড়সড় পেটটাকে খুঁজে পাচ্ছে না। আবার তারার কানে ভেসে আসলো সেই ডাক, বৌসোনা, তারা পাখি, মিষ্টি পাখি, আমার নয়নতারার মা। তারা এবার একটু একটু করে সব পরিষ্কার দেখছে। সামনে তাকাতেই চমকে গেল তারা। আধো আধো স্বরে বলে উঠল, ক্যাপ্পোপটেন। সৈকত ফোনটা তারার আরো কাছে নিয়ে গেল। তারা চোখের কোণ দিয়ে পানি বেয়ে পড়ছে। ফোনের স্ক্রিনে ওপারে নাফিজ চোখ মুছছে বারবার। চোখ মুখ ফুলে আছে নাফিজের। গায়ের ইউনিফর্মটাতে কাদা মাটি লেগে আছে। ফোনের স্ক্রিনে নাফিজের ছবিটা বড় দেখা যাচ্ছে। উপরে কোণার দিকে ছোট্ট করে তারার মুখও দেখা যাচ্ছে। তার মানে কিছুই হয়নি। নাফিজ তারাকে বেরঙিন করে যায়নি। তারা সবকিছু ভাবতেই ওঠার চেষ্টা করতে লাগল। আবার শব্দ করে শুয়ে পড়ল। একদম উঠবি না, কাটা জায়গায় ব্যথা লাগবে তো। তুমি? হ্যাঁ আমি। সব সময় এত বেশি বুঝিস কেন বলতো? তোকে বারবার বলেছি না আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। কাল যদি তোর জন্য আমার রাজকুমারীর কিছু হতো না তোর খবর ছিল। রাজকুমারী? হ্যাঁ। একটা ছোট্ট পুতুলের জন্ম দিয়েছিস তুই কাল। ছোট্ট পুতুল? তুই এমন কেন রে? কাল যদি তোর কিছু হয়ে যেত আমি কিভাবে থাকতাম সেটা বুঝিস না তুই। তারার মুখে হাসি ফুটল। এর মধ্যে মাহমুদা বেগম এসে তারার অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে বাইরে চলে গেলেন। কিন্তু ওই যে খবরে। হ্যাঁ, খবর। দেশে ফিরে তোর খবর করব আমি। আরে ওটা অন্য নাফিজ ছিল, একজন সৈনিক। শুধু নামটা পড়লি, পাশের পদবিটা দেখবি না। তুই সত্যি বোকা। কাল উত্তেজিত হতে গিয়ে কত বড় বিপদ ঘটিয়েছিস তুই জানিস। আমি কাল ক্যাম্পে ফিরে এসে তোকে কল করি, তখন শুনি সব। তুই তখন ওটিতে। আমার খুব ভয় হয়েছিল ক্যাপ্টেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি ও তো পারবো না রে। এর মধ্যে সৈকত বলে উঠল, আজব তো, দুজনে প্রেমালাপ করে যাচ্ছিস। আমার ভাগ্নিটার নাম গন্ধ কেউ নিচ্ছে না। মা তো অজ্ঞান হয়ে সারা রাত পড়েছিল। আর বাপ সে আগে বউ দেখবে। বলি আমার ভাগ্নিটার প্রতি এত অত্যাচার কেন? আমার মেয়ে কোথায় সৈকত ভাইয়া? যাক এতক্ষণে মনে পড়ল। চাচিমা কোথায় তুমি? আরে আমাদের প্রেসিডেন্ট সাহেবাকে নিয়ে এসো। তারা অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে আছে। নাফিজ তারার দিকে চেয়ে আছে। তারাকে দেখতে আজ অন্যরকম লাগছে। মাতৃত্বের স্বাদ গ্রহণ করার পর প্রত্যেকটা মেয়ের মধ্যেই যেন অন্য কিছুর শুরু হয়। মা মা গন্ধ ভেসে আসে। সৈকতের ডাক শুনে লতিফা মাহমুদা বেগম দুজনেই ভেতরে আসলেন। লতিফা কোলে করে বাবুকে তারার পাশে শুইয়ে দিল। ঘুমিয়ে আছে ছোট্ট তারা। তারা পাশ ফিরে তাকিয়ে আছে। গোলাপি রঙের তোয়ালে জড়ানো ছোট্ট একটা পরী তার পাশে শুয়ে আছে। বাবুকে দেখেই তারার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নাফিজ ও খুশিতে কেঁদেই ফেলেছে। তার বড্ড ইচ্ছে করছে তার ছোট্ট পুতুলটাকে কোলে নিতে। কিন্তু সে নিরুপায়। মামনি, চোখ খুলবে না সোনা। বাবাই কে দেখবে না। বাচ্চাটা ঘুমিয়ে আছে। পুরো তারার কপি মনে হচ্ছে যেন। ঠোঁটগুলো টকটকে লাল, ধবধবে ফর্সা গায়ের রং। চোখের পাপড়িগুলোও লম্বা লম্বা। কালো রঙের জোড়া ভ্রু। নাফিজের ডাকে তার কোন হেলদেল নেই, বরং ঘুমের মধ্যে একটু হাই তুলে আবার ঘুমিয়ে পড়েছে। দেখেছিস তারা, একদম তোর মতো হয়েছে। আমাদের ছোট্ট পরী। হুম, শুধু আমাদের। ওর নাম তো রাখলে না? রেখেছি তো। কি? নয়নতারা? এখানেও? হ্যাঁ এখানেও। দুজনেই একসাথে হেসে উঠল। সৈকত ও ফোন ধরে রেখে হাসছে। সবার মধ্যে হুট করে কেঁদে উঠল নয়নতারা। মাহমুদা বেগম ছুটে আসলেন। এই যা, নানু কাঁদে না কাঁদে না। তারা মাওকে এবার খাওয়া। কাল থেকে ফিডার খেয়েছে।
এখনো মায়ের দুধ খেতে পারল না। দেও আমার কাছে। সৈকত ফোন নিয়ে বাইরে চলে গেল। কি দুলা ভাই, এখন তো মামা হয়ে গেলাম আমি। হ্যাঁ, এবার তোমার ও একটা ব্যবস্থা করতে হচ্ছে। ফোনের এপাশে সৈকত ওপাশে নাফিজ দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। তারা খুব আলতো করে কাত হয়ে শুয়ে বাবুকে খাওয়াচ্ছে। কাত হওয়াতে পেটের কাটা জায়গায় একটু ব্যথা লাগছে, তবুও কোথাও যেন তৃপ্তি পাচ্ছে তারা। বাবুর ছোট্ট হাতটা নিজের হাতের মধ্যে নিল তারা। তুলতুলে তুলোর মতো শরীর, পাতলা চামড়া শরীরে, যেন একটু টানলেই ছিঁড়ে যাবে। মেয়ের কপালে চুমু দিল তারা। নয়ন মা ঘুমাও, সকাল থেকে খেলে যাচ্ছ। তারার কথা শুনে ছোট্ট নয়নতারা মায়ের দিকে তাকিয়ে কিছু না বুঝে হেসে দিল। হাতের কাছের ঝুনঝুনি টানিয়ে আবার খেলতে শুরু করল। মেয়েকে খাটের ওপর বসিয়ে তারা ঘর গোছাচ্ছে। 6.5 মাস বয়স হয়ে গেছে নয়নতারার। আজ নাফিজ বাড়িতে আসবে। দেশে ফিরেছে সে 20 দিন আগে। সব ফর্মালিটি শেষ করতে করতে দেরি হয়ে গেছে অনেক। আজ বাড়িতে আসবে নাফিজ। সকাল থেকে লতিফার সাথে সাথে তারাও রান্না করেছে নাফিজের জন্য। মাহমুদা বেগম আব্রাহাম সাহেবও এসেছেন আজ বেড়াতে। তারা মা, নানু ভাই কোথায়? আব্রাহাম সাহেবের কথা শুনে পেছনে ঘুরল তারা। ওই দেখো বসে খেলছে। তুমি কি করছো? বাড়িতে আমরা এতজন থাকতে তুমি আবার এই পানিয়ে ঘর গোছাচ্ছ? এত খুঁড়িয়ে কষ্ট করতে কে বলেছে? বাপি, তেমন কিছু না। নয়নের জামাগুলো শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করছিলাম। তুমি গোসল করেছ? না বাপি, এখনো করনি। নাফিজের ফ্লাইট ছেড়ে দিয়েছে। ঢাকা থেকে আসতে বেশি সময় লাগবে না। যাও যাও। কিন্তু নয়ন তো জেগে আছে। নিচে সবাই ব্যস্ত। আমি আছি না, আমি দেখছি। তুমি যাও। আচ্ছা। তারা নিজের কাপড়গুলো বের করে তোয়ালে নিয়ে ক্রাচ হাতে ধীরে ধীরে হেঁটে গেল বাথরুমের দিকে। তারা গোসল গেছে অনেকক্ষণ হয়েছে। আব্রাহাম সাহেবের কোলেই ঘুমিয়ে পড়েছে ছোট্ট নয়ন। আব্রাহাম সাহেব খাটের ওপর বালিশ কোলবালিশ দিয়ে শুইয়ে দিলেন নয়নকে। ছোট্ট মশারি টানিয়ে দিয়ে বাইরে চলে গেলেন। লতিফা আর মাহমুদা বেগম বসে বসে নাড়ু বানাচ্ছেন। নাফিজ নারকেলের নাড়ু খেতে বড্ড ভালোবাসে। হঠাৎ করেই কলিং বেলের আওয়াজ। নাড়ু বানানো বন্ধ করে লতিফা আর মাহমুদা বেগম দুজনেই উঠে গেলেন। লতিফা ছুটে গিয়ে দরজা খুলল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। নাফিজ। লতিফা নাফিজকে দেখে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল। এই প্রথম টানা 1 বছরের বেশি নাফিজ তার থেকে দূরে ছিল। লতিফা নাফিজকে এনে ভিতরে বসাল। আব্রাহাম সাহেব নাফিজের বাবা গিয়ে দরজার বাইরে থেকে নাফিজের ল্যাগেজগুলো ভেতরে আনলেন। তারা কোথায় মা? বাবু কোথায়? তারা গোসলে গেছে। বাবু ঘুমিয়ে গেছে। যা ওপরে যা। লতিফা নাফিজকে ওপরে পাঠিয়ে দিল। আপাতত কেউ নাফিজকে ডাকবে না। দুজনে একটু সময় কাটাক, সবাই এটাই চায়। ঘরে ঢুকতেই নাফিজের কানে কান্নার স্বর ভেসে আসল। নাফিজ দৌড়ে দরজা খুলে ভেতরে ঢুকল। খাটের ওপর চোখ পড়তেই নাফিজ দেখল নয়নতারা উঠে পড়েছে। কাত হতে গিয়ে মশারির সাথে জড়িয়ে পড়েছে। ঠোঁট ফুলিয়ে কাঁদছে। বাথরুমের ভেতর থেকে তারা বলছে, মা আসছি, আসছি সোনা। মা বাপি বাবা কোথায় তোমরা? বাথরুমের ভেতর তারা উত্তেজিত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে জামা পরছে। এদিকে নাফিজ তাড়াতাড়ি মশারি সরিয়ে কোলে তুলে নিল নয়নকে। নয়ন এখনো ঠোঁট ফুলিয়ে কাঁদছে। মা মা, কাঁদে না। দেখ বাবাই এসে গেছে না। কাঁদতে কাঁদতে থেমে গেল নয়নতারা। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নাফিজের দিকে। ফুলছে আর ঠোঁট ফুলাচ্ছে। গোলাপি ঠোঁট দুটো ফুলাচ্ছে, মুখটা লাল হয়ে গেছে নয়নের। নাফিজ মেয়ের চোখ মুছে দিয়ে নিজেই কেঁদে ফেলল। নয়নকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। এই প্রথম নিজের সন্তানকে কোলে নিয়েছে সে। এর মধ্যে তারা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে।
বেরোতেই বাবা মেয়ের দৃশ্যটা দেখে মনটা ঠান্ডা হয়ে গেল তারার। নাফিজ মেয়ের চোখে মুখে চুমু খাচ্ছে, জড়িয়ে ধরছে। নয়ন চুপ করে নাফিজকে দেখছে। রক্তের টান বলে একটা বিষয় আছে। এছাড়া এতদিন তারা প্রতিদিন নয়নকে নাফিজের সাথে ভিডিও কলে দেখাতো, ছবি দেখাতো। বাবার কোলে একদম চুপ করে আছে নয়ন। শুধু এখন মেয়েকেই দেখবে। আমাকে তো ভুলে গেছো না? তারার গলা শুনে নাফিজ পেছনে ঘুরল। তারাকে দেখে মুচকি হাসি দিল। নয়ন ঠান্ডা হয়েছে দেখে কোল থেকে নামালো নয়নকে, খাটের ওপর বসিয়ে দিল। গিয়ে তারাকে একটানে বুকের সাথে জড়িয়ে নিল। তোকে কি ভোলা যায়? তুমি জানো কত চিন্তায় থাকতাম এই একটা বছর ধরে। আর চিন্তা করতে হবে না। তোর অনেক কষ্ট হয়েছে না? একা একা সবটা করতে হলো। উহুম কষ্ট হয়নি। তারা মাথাটা তুলে খাটের ওপর বসে থাকা ছোট্ট নয়নের দিকে আঙুল ইশারা করে বলল, ওই যে তৃপ্তি। তৃপ্তি যেখানে কষ্ট সেখানে নিরর্থক। 5 বছর পর উহলে আসছে না কেন? কি শক্ত উহলে। নাফিজ নয়নের গলা শুনে সোফা থেকে উঠে ডাইনিং এর কাছে গেল। ডাইনিং এর চেয়ার ধরে নয়ন টানাটানি করছে। কি করছো মা? মামনি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে। পা ব্যথা কলছে না, তাই এই চেয়ার নিতে এসেছি। পাকা বুড়ি, সব বোঝে উনি। আমিও কাজ করছিলাম, খেয়াল ছিল না। চলো চলো আমি নিয়ে যাচ্ছি। তলো তলো। নাফিজ চেয়ার নিয়ে রান্নাঘরে গিয়ে রাখল। নয়ন ও নাফিজের সাথে গুড়গুড় করে চলে এসেছে। শব্দ শুনে পেছনে ঘুরল তারা। কি হলো? তোমার মেয়ে মায়ের কষ্ট হবে বলে চেয়ার আনতে গেছিল। পারে ও বটেও। নেও বসত। তারা পায়েসটা একটু নেড়ে ক্রাচটা পাশে রেখে চেয়ারে বসল। পায়েসে তো রাতে কে খাবে? বাবাই এর জন্য রেঁধেছি। এখন হুম, কখনো তো বলে না কি পছন্দ করে। আজ সকালে মুখ ফসকে বলে ফেলেছিল কথায় কথায়। হয়ে গেছে বোধ হয়। দাঁড়াও আমি দেখছি। নাফিজ একটা বাটি নিয়ে তাতে খানিকটা পায়েস উঠাল। চামচ দিয়ে একটা ছোট ট্রেতে রাখল। যাও দিয়ে এসো। তোমাদের দুজনের টা দিয়ে যাই। আমি বাবুকে দিয়ে দেব। তুমি আসো, দুজনে একসাথে খাবো। আচ্ছা। নাফিজ দরজা অবধি তারাকে ট্রেটা এগিয়ে দিল। ট্রেটা নিজের এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে ক্রাচে ভর করে দাঁড়ালো তারা। বাবাই, দরজা খোলো। বাবাই, আসছি মা। একটু পর ফজলে শেখ এসে দরজা খুলল। তারা পায়ের ট্রে নিয়ে ভেতরে ঢুকল। ফজলে শেখ এখন তারার কাছেই থাকে। 3 বছর আগে কঠিন অসুখে তানিয়া মারা যায়। সেদিন তারা আর নিজেকে শক্ত করতে পারেনি। নাফিজ জোর করে তারাকে নিয়ে যায় সেখানে। ভেঙে পড়েছিল ফজলে শেখ। বারবার আকুতি মিনতি করেছিল তারার কাছে, শুধু শেষ জীবনটা তারার সাথে কাটাতে চায় সে। শত হলেও যাই হোক, ফজলে শেখ তারার জন্মদাতা পিতা। ক্ষমা মহৎ গুণ। কিছু জিনিসের ক্ষমা হয়তো হয় না, তবুও পরিস্থিতি বাধ্য করে। নাফিজের কথাতে তারাও নিজেকে শক্ত করতে পারেনি। একদিন বাবাই বলে ডাকত। এত সহজে কি সব ভোলা যায়? শেষমেশ নিজের কাছেই ফজলে শেখকে নিয়ে আসে তারা। নাফিজের পোস্টিংয়ে ঢাকাতে এখন। ফজলে শেখও আগের মতো নেই। কেমন নিষ্প্রাণ হয়ে গেছে। তারার কাছে যে তিনি আছেন এটাই ঢের বেশি। বাবাই পায়েসটা খেয়ে ঘুমিয়ে পড়ো। মিষ্টি মা, তুই রেঁধেছিস? হ্যাঁ। এই শরীর নিয়ে এত রাতে কষ্ট করেছিস। ওসব কিছু না, তুমি খেয়ে নেও বাবাই। নয়ন বায়না ধরেছে আজ নানুর কাছে ঘুমাবে। তাকে বাধ্য হয়েই ফজলে শেখের কাছে রেখে এসেছে নাফিজ। দরজা খুলেই নাফিজ দেখে ফোন হাতে নিয়ে তারা হাসছে। কি গো, কি হয়েছে? আর বলো না। গাসুর সাথে কথা বলছিলাম। ওর ছেলেটাকে যে কি ভুলভাল ইংলিশ শেখাচ্ছে। কাঁদছে। ক্রিং না বলে বলছে ফ্লাইং উড়ছে। বোঝো অবস্থা। ওরা কাল আসছে তো। হ্যাঁ।
মা বাপি রওনা দিয়েছে। মা বাবা ও ট্রেনে উঠে গেছে। যাক, আমার নয়নতারা কাল 5 বছরে পা দেবে। হুম। নাফিজ তারার কাছে এসে তারাকে জড়িয়ে ধরল। অনেকগুলো বছর কাটল, তাই না? হুম। যুগ কাটুক, তবুও শেষ দিন অবধি তোমাকে চাই। আমিও। তুই আমার সাধনা। সাধনা তার থেকেও অনেক বড় কিছু, তাই বুঝি? হুম, তাই। তোকে সাজিয়ে রাখবো আমার মনের বাগানে, ছোট্ট আঙিনায়। তুই সকালবেলা ফুটবি সূর্যের মতো, আর রাতের চাঁদ হয়ে আলো ছড়াবি শুধু আমার ঘরে। তোকে মনের মধ্যে গেঁথে রাখব, মালার মতো একটা একটা করে। তুই শুধু আমার বাগানে সৌরভ ছড়াবি, ফুটে রইবি শুধু আমার নয়নতারা হয়ে। তুই শুধুই আমার একান্ত, আমার নয়নতারা। তারা হেসে উঠল নাফিজের কথায়। দুজনে দুজনকে আলিঙ্গন করল। প্রিয় পূর্ণতা, সবাই কি পরিপূর্ণ হতে পারে? আমি শূন্যতাকে নিয়েই তো আছি। সে পরিপূর্ণ নয়, আমি পরিপূর্ণ। তাতে কি? বেশ তো আছি, ভালোবাসার অফুরন্ত জোয়ারে ভেসে। কিছুর কিছুটা যে শূন্যতাতেই পরিপূর্ণ। সমাপ্ত।